উফ, এই জঙ্কুকের মাথায় আসলেই সমস্যা আছে। ও কোন সেন্সে থেকে তুলে এনেছে? নামজুন ব্যাপারটা জানতে পারলে কি হবে, ওকে কিছুই বুঝতে পারছে না। যাই হোক, সবকিছু এখন আমাকেই সামলাতে হবে ভেবে সুগা জঙ্কুকের বাসা থেকে বের হয়ে যায়। অন্যদিকে জঙ্কুক রুমে এসে তের পাশে শুয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। সকালবেলা জঙ্কুক যখন নিজের উপরে খালি খালি অনুভব করে তখন তাড়াতাড়ি চোখ মেলে তাকায় আর তাড়াতাড়ি পাশ ফিরে দেখে রাতে জঙ্কুক থেকে বলেছিল তার বুকের উপরে ঘুমাতে। সে বাধ্য হয়ে সেভাবেই ঘুমিয়েছিল, কিন্তু সকালে খালি খালি অনুভব করে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। সে পাশ ফিরে দেখে তে আছে কিনা। সে ভেবেছিল তে হয়তো ঘুমের ঘুরে পাশে গিয়ে শুয়েছে, কিন্তু জঙ্কুক যখন বুঝতে পারে তে তার আশেপাশে নেই সে প্রচন্ড রেগে যায় আর তাড়াতাড়ি উঠে বসে আর পাগলের মতো তেকে খুঁজতে থাকে। তে তে তাইয়ং, কোথায় তুমি? আর লিসেনিং টু মি। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে জঙ্কুকের রাত তত বাড়ছে। সে সারা ঘরের এদিক ওদিক খুঁজেও যখন তেকে পেল না তখন টেবিলের উপর থেকে ফুলদানিটা নিয়ে ছুঁড়ে মারলো আর বলে উঠলো, যেখানেই লুকিয়ে থাকো না কেন এক্ষুনি বাইরে এসো। তোমার কি মনে হয় তুমি আমার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে? নো, নেভার ডিয়ার। আকাশ পাতাল যেখানেই যাও না কেন আমি তোমাকে তুলে আনবো। জঙ্কুক ঘরের সব জায়গায় ব্যালকনিতে দেখে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাওতেই ছিল না। জঙ্কুক প্রচন্ড রেগে গিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয়। আমি খুব ভালো করেই জানি তুমি এই রুম থেকে বের হতে পারোনি। আমার পারমিশন ছাড়া দরজা খোলা তো দূর, তুমি এখানকার একটা জানলাও খুলতে পারবে না। তাছাড়া বাইরে তো গার্ডস আছে, সো পালানোর কোনো অপশন নেই। তাছাড়াও পালিয়ে আর কোথায় যাবে? তুমি যদি জাহান্নামেও যাও আমি সেখান থেকেও তোমাকে তুলে আনবো। সো আমাকে আর না রাগিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো। আর ইউ লিসেনিং টু মি? কেন রাগাচ্ছ আমাকে? অন্যদিকে জঙ্কুক ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগে তে ধীরে ধীরে চোখ মেলে থাকায় আর সারা শরীরে ব্যথা অনুভব করে। তার সারা শরীরে এত ব্যথা ছিল যে সে সোজা হয়ে বসতেও পারছিল না। সে যখন ঘুম ভেঙে চোখ মেলে তাকায় তখন সে দেখতে পায় তার পাশে এমন একজন শুয়ে আছে যাকে সে কখনো দেখতে চায় না, যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, আর সেই লোকটাই তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জঙ্কুক থেকে এত শক্ত করে জড়িয়ে ধরেছিল যে তে নড়তেও পারছিল না, কিন্তু তে জঙ্কুকের পাশে শুয়ে থাকতে চাচ্ছিল না। তাই অনেক চেষ্টার পর জঙ্কুকের মতো মনস্টারের হাত থেকে সে নিজেকে ছাড়িয়ে নেয়। তে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে দেয় আর আয়নায় নিজেকে দেখতে শুরু করে। তার দুধ সাদা গায়ে হাজারো লাভ বাইটের পার্পল দাগ জ্বলজ্বল করছিল। গালে জঙ্কুকের দেয়া থাপড়ের দাগটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁট দুটো ফুলে আছে। তে নিজেকে এমন অবস্থায় দেখে কাঁদতে শুরু করে দেয়। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। ওই লোকটা আমার সাথে এমন কি করে করতে পারলো? আমি কি অন্যায় করেছিলাম? ওহ নো, এখন যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে কি হবে? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। ও গড, আমার সাথে এমনটা কেন হলো? আমি যদি এখন প্রেগনেন্ট হয়ে যাই এই লোকটার সাথে আমার সারা জীবন থাকতে হবে। না 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 না, আমি থাকতে পারবো না। এই লোকটার সাথে আমি একদিনও থাকতে পারবো না। আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, যে করেই হোক নামজুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। আমি জানি আমি যদি কোনোভাবে নামজুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি ভাইয়া আমাকে এখান থেকে অবশ্যই নিয়ে যাবে। আমি আর কখনো ভাইয়ার কথার অবাধ্য হব না। ভাইয়া যা বলবে আমি তাই করব। আমি আর কখনো ক্লাবে যাব না। ভাইয়া প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি আর কখনো কোথাও যাব না, এমনকি কলেজেও যাব না। তুমি যা বলবে তাই করব, শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। কিন্তু ভাইয়া কি করে জানবে আমি কোথায় আছি? আমাকে কিছু একটা করতে হবে, যে করেই হোক আমাকে এখন এখান থেকে পালাতে হবে। যখন আমি এখান থেকে পালাতে পারবো তখন ভাইয়াকে সবটা খুলে বলবো। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে বসে বসে কান্না করছিল আর তার শরীর থেকে লাভ বাইটের দাগগুলো মোছার চেষ্টা করছিল। সে তার সারা শরীর থেকে জঙ্কুকের সমস্ত স্পর্শ মুছে দিতে চাইছিল আর বারবার প্রার্থনা করছিল তার সাথে এমনটা যেন আর কখনো না ঘটে। তে যখন বসে বসে কান্না করছিল তখনই বাইরে থেকে জঙ্কুকের গলা শুনতে পায়। জঙ্কুক প্রচন্ড রেগে গিয়ে চেঁচামেচি করছিল। জঙ্কুকের কথায় তে ভয় পেয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় দরজাটা খুলে দিবে আর কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলেও দেয়।
তে দরজা খুলে দিতেই জঙ্কুক ওয়াশরুমে ঢুকে এবং রাগী চোখে তের দিকে তাকায়। তে জঙ্কুকের হিংস্র চেহারা দেখে ভয় পেয়ে যায় আর পিছুতে থাকে। জঙ্কুকও তের দিকে এগিয়ে আসতে থাকে। জঙ্কুককে এগিয়ে আসতে দেখে তে পিছুতে চাইলে জঙ্কুক হ্যাচকা টানে তেকে নিজের কাছে নিয়ে আসে আর রাগী চোখে তেকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নেয়। জঙ্কুক রাগে থেকে এত জোরে চেপে ধরেছে যে তের লাগছিল, তাই তে হঠাৎ বলে উঠল, আমাকে ছাড়ুন প্লিজ, আমার লাগছে। লাগুক, তোমাকে এত সাহস কে দিয়েছে? হ্যাঁ, কার পারমিশনে তুমি আমার পাশ থেকে উঠে এসেছো? আমি মানে আসলে ভয়তে কথা আটকে যাচ্ছে। তে প্রচন্ড ভয় পাচ্ছে দেখে হঠাৎ করে জঙ্কুকের মন গলে গেল। জঙ্কুক এক হাতে তের হাত মুঠো করে ধরে অন্য হাতে তের মুখ উঁচু করে ধরে তার দিকে আর বলে, তাকাও আমার দিকে। লিসেন টু মি বেবি, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর আর কখনো এমনটা করার সাহস দেখাবে না। আমি তোমাকে হারানোর কথা ভাবতেও পারি না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আপাতত জঙ্কুকের সাথে আর্গুমেন্ট করার শক্তি বা সাহস কোনোটাই তের নেই, তাই জঙ্কুকের কথায় হাসিচোখ মাথা নাড়ে। জঙ্কুকও কোনোভাবে শান্ত হয়ে যায় আর খুব ভালো করে তার বেবির উপর থেকে নিচ পর্যন্ত দেখে নেয়। তের সারা শরীর ভেজা, টি শার্টটা লেপটে আছে গায়ের সাথে। তের ধবধবে সাদা গায়ে লাভ বাইটের দাগগুলো জলজল করছে, চুল বেয়ে টুকটুক করে পানি পড়ছে। ঠিক এমন ভেজা অবস্থায় দেখে জঙ্কুকের মুড হঠাৎ করে পাল্টে যায়। সে নিজের ঠোঁট কামড়ে বলে ওঠে, তুমি এত সকালবেলা ভাবে ভিজেছে কেন বেবি? বলতে বলতে জঙ্কুক থেকে দেয়ালের সাথে মিশিয়ে দেয় আর ক্ষুধার্ত চোখে তের দিকে তাকায়। তে যেন স্পিচলেস হয়ে গিয়েছে, সে কি করবে বা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে গত রাতের মতো আর অত্যাচারিত হতে চায় না, তাই তাড়াতাড়ি বলে, আমি কিছু করিনি, আসলে আমার খারাপ লাগছিল তাই শাওয়ার নিতে এসেছিলাম। ঠিক ভয় পাচ্ছে দেখে জঙ্কুক বলে ওঠে, আমি কিছু করব না, অ্যাটলিস্ট এখন না, সো ভয় পেতে হবে না, ঠিক আছে? তুমি আমাকে কি জাদু করেছো আমি নিজেই বুঝতে পারছি না। প্রথমে ভেবেছিলাম তোমার সাথে আর একটা রাত কাটালে হয়তো বা এসব সবকিছু শেষ হয়ে যাবে, তোমাকে আমার বোরিং লাগবে, কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারবো না। সো বেবি, এখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমার সাথে এখানেই থাকবে, বুঝেছো? জঙ্কুকের কথা শুনে তের আত্মা যেন উড়ে যায়। জঙ্কুকের কথা শুনে তে বুঝতে পারে জঙ্কুক একটা ক্রেজি ছেলে আর তার বুদ্ধ বিবেচনা কিছুই নেই, সে নিজে যা ভালো মনে করে তাই করে। যাই হোক বেবি, তুমি শাওয়ার নিতে এসেছিলে তাই না? চলো আমি তোমাকে হেল্প করছি। কি কি? না 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 না, আমি একা একাই করতে পারবো। তোমার কি মনে হয় আমি তোমাকে রিকোয়েস্ট করছি? দিস ইজ নট এ রিকোয়েস্ট বেবি, ইটস অ্যান অর্ডার। এদিকে এসে বলছি। তে বুঝতে পারে জঙ্কুকের ধমকের মানে, তাই সে আর কিছু না বলে জঙ্কুকের দিকে এগিয়ে যায়। জঙ্কুক বাথটাবে উঠে বসে আর তেকেও ইশারা করে বাথটাবে নামতে। তে আপাতত জঙ্কুকের সাথে কোনো রকম আর্গুমেন্ট করতে চায় না, তাই সে জঙ্কুকের কথা মতো বাথটাবে নেমে বসে। সাথে সাথে জঙ্কুক বলে ওঠে, নো বেবি, নট হিয়ার, কাম আমার কাছে এসো আর এখানে বসো। তে অবাক হয়ে তাকায় জঙ্কুকের দিকে। এই লোকটা কি পাগল? ওনার কি একদমই মনে হচ্ছে না উনি যেটা করছেন ভুল করছেন? উনি তো নীল হচ্ছে কিভাবে? আমাকে ওনার কোলে বসতে বলছেন। বেবি, আমি কিছু একটা বলেছিলাম। জঙ্কুকের কথা বলার ধরন তেকে বাধ্য করে জঙ্কুকের কোলে গিয়ে বসতে। জঙ্কুকের সাথে সাথে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে আর তের গলায় মুখ ডুবিয়ে বলে, ইউর স্মেল ইজ সো গুড বেবি। বলেই জঙ্কুক তের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয় আর সরাসরি কিস করে বসে। জঙ্কুক, ডোন্ট ওয়ারি বেবি, আমি জানি তোমার সারা শরীরে পেন, সো এখন আমি কিছু করব না, আমি তোমাকে হার্ট করতে চাই না, ইউনো। জঙ্কুক মুচকি হেসে তেকে শাওয়ার নিতে হেল্প করে। তের শাওয়ার নেওয়া শেষ হলে জঙ্কুক বাথটব থেকে উঠে বলে, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ড্রেস নিয়ে আসছি। জঙ্কুক রুমে গিয়ে নিজের একটা টি শার্ট আর একটা প্যান্ট নিয়ে আসে তের জন্য। আপাতত এগুলো পরো, পরে আমি তোমার জন্য ড্রেস আনানোর ব্যবস্থা করছি, ঠিক আছে? এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিচে এসো, আমি তোমার জন্য খাবার দিতে বলছি, অনেকক্ষণ ভিজেছো, সো তাড়াতাড়ি চেঞ্জ করো। আচ্ছা, ডোন্ট মেক মি ওয়েট বেবি, আপনি জান আমি এক্ষুনি আসছি।
লক্ষ্মী মেয়ে, আমি তোমার জন্য ওয়েট করছি, চলে এসো। জঙ্কুক নিচে গিয়ে তার বেবির জন্য খাবার রেডি করছে। জঙ্কুকের কর্মকাণ্ড দেখে তার বাসার কর্মচারীরা সবাই অবাক হয়ে গেল। তার বাসায় ডজনখানেক লোক আছে কাজ করার জন্য, তবু জঙ্কুক কেন নিজের হাতে খাবার তৈরি করছে সেটা কেউই বুঝতে পারলো না। সবাই ভীতু চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকার কিছু নেই, আমি আমার ফিউচার ওয়াইফের জন্য খাবার তৈরি করছি, অ্যান্ড শি ডিজার্ভ ইট। সো তোমরা সবাই এখন এখান থেকে যেতে পারো। জঙ্কুকদের কথা বলার মাঝখানে তিনি নিজের টি শার্ট ঠিক করতে করতে নিচে নেমে আসে। জঙ্কুক দেখে দেখে মুচকি হাসে আর তার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। উফ বেবি, তুমি এত কিউট কেন? এখন আমার জেলাস হচ্ছে। আমার এত কিউট আইসটাকে কেন সবাই দেখবে? উফ, তোমাকে নিয়ে আমি কি করবো বেবি? আমার ক্ষুধা পেয়েছে, এখনকার মতো ছেড়ে দিন প্লিজ। ওহো বেবি, সরি 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 সরি, এসো বসো। তে জঙ্কুকের হাত থেকে ছাড়া পাওয়া মাত্র তাড়াতাড়ি টেবিলের দিকে ছুটে যায়। আসলে সে একটা বাহানায় জঙ্কুকের হাত থেকে ছাড়া পেতে চাচ্ছিল, কিন্তু জঙ্কুককে বোকা বানানো এত সহজ না। সে তীর ব্যাপারটা বুঝতে পারে। নিজের চেয়ার টেনে বসে বলে, ওখানে নয় বেবি, তুমি আমার কোলে বসবে অ্যান্ড আমি তোমাকে খাইয়ে দেব। মানে সবার সামনে আপনি আমাকে? এক কথা দুবার বলা আমি পছন্দ করি না তে। সো লক্ষ্মীর মতো কাছে এসে বসো, ওকে? আমি নিজে খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে না। তোমার কি মনে হয় আমার কি করা উচিত আর কি করা উচিত না সেটা আমি তোমার কাছ থেকে শিখবো? যারা তুমি খেতে পারো কি পারো না সেটা তো আমি জানতে চাইনি। আমি বলেছি আমি তোমাকে খাইয়ে দেব। সো আর কোনো কথা না বাড়িয়ে এক্ষুনি এসো। তে আবারও ফেলফেল করে তাকালো জঙ্কুকের দিকে। কি হলো? আমি কিছু একটা বলেছি, শুনতে পাওনি? এসে বলছি। তে বাধ্য হয়ে জঙ্কুকের কাছে গিয়ে বসলো আর জঙ্কুকও তাকে খাইয়ে দিতে শুরু করলো। জঙ্কুক যখন থেকে খাইয়ে দিচ্ছিল তখন কেউ একজন পিছন থেকে বলে উঠলো, জঙ্কুক। ডাক শুনে জঙ্কুক আর তে দুজনেই ফিরে তাকায়। পিছু ফিরে তে একদম অবাক হয়ে যায়, কারণ তার পিছিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি আর কেউ নয়, তারই বেস্ট ফ্রেন্ড জিমিনের বয়ফ্রেন্ড। তে বুঝতে পার না সুগা এখানে কি করছে। তে যখন সুগাকে কিছু বলতে যাবে তখনই জঙ্কুক বলে ওঠে, আরে তুই এত সকালে? আয় ব্রেকফাস্ট কর। আমি ব্রেকফাস্ট করতে আসিনি, তোর সাথে একটু কথা বলা যাবে? ওকে ফাইন, তুই স্টাডি রুমে যা, আমি আসছি। সুগা আর কিছু না বলে চলে যায়। তে সুগা চলে যাওয়ার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। এটা কি সত্যি সুগা হায়ং? যদি তাই হবে তাহলে উনি আমার সাথে কথা বললেন না কেন? ওফো, কি ভাবছি আমি? সুগা হায়ংয়ের সাথে তো আমার কখনো দেখাই হয়নি, উনি আমাকে কি করে চিনবেন? তে যখন ভাবনায় মশগুল ছিল তখনই জঙ্কুক তার দিকে তাকিয়ে বলে, বেবি তুমি নিজে নিজে খাও, আমি এক্ষুনি আসছি, ওকে? বলে জঙ্কুক চলে যায়। ওফো, আমার কাছে তো ফোনও নেই যে আমি মিলিয়ে দেখবো, কিন্তু আমি জানি এটাই সুগা হায়ং। যদিও আমি সবসময় তাকে ছবিতে দেখেছি, কিন্তু তাই বলে এতটা ভুল হবে না। যাক বাবা, এখান থেকে বের হওয়ার একটা তো উপায় পেলাম। সুগা হায়ংকে বললে উনি নিশ্চয়ই আমাকে এখান থেকে বের হতে সাহায্য করবেন। অন্যদিকে স্টাডি রুমে, কি ব্যাপার সুগা, আর্জেন্ট কিছু? যত আর্জেন্টই হোক আমি আজকে অফিসে যাচ্ছি না, বুঝেছিস? আমি অফিসের ব্যাপারে কিছু বলতে আসিনি, নামজন দেশে ফিরেছে সেটাই বলতে এসেছি। আর আমার মনে হয় নামজন তের ব্যাপারটা জেনে গিয়েছে। সো হোয়াট, আজ হোক কাল হোক জানতেই পারতো, এখন জেনেছে, অসুবিধা কোথায়? জঙ্কুক তুই কি আসলেই বুঝতে পারছিস না কি ঘটতে চলেছে? কোল সুগা, আমি সব ভেবেই রেখেছি। যেটা কিছুদিন পরে ঘটার কথা ছিল সেটা একটু আগে ঘটে যাবে, তাতে কি? কোনো ব্যাপার না, আমি ব্যাপারটা সামলে নেব, তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না। সামলাতে পারলেই ভালো। যাই হোক, আমি একটুকুই বলতে এসেছিলাম, এবার তাহলে যাই। ওফো, এভাবে রেগে থাকিস না দোস্ত, তোর ভাই কাউকে একটা পছন্দ করেছে, তুই তো খুশি হওয়ার কথা তাই না? খুশি আমিও হতাম যদি ব্যাপারটা স্বাভাবিকভাবে ঘটতো, কিন্তু এখানে কিছুই স্বাভাবিক ঘটছে না। কোনটাকে তোর অস্বাভাবিক মনে হচ্ছে? মেয়েটা কি তোকে ভালোবাসে? বাসে না, তাতে কি? আজ বাসছে না কাল বাসবে, একটু তো সময় দিতেই হবে তাই না? তুই যা ভালো বুঝিস তাই তোর, আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু চাই কোনো ঝামেলা যেন না হয়। তুই সুস্থ থাক, আমি এইটুকুতেই সন্তুষ্ট। লাভ ইউ দোস্ত। হয়েছে, ঢং করতে হবে না, থাক তুই, আমি অফিসে গেলাম। বলে সুগা বেরিয়ে গেল। সুগা যখন স্টাডি রুম থেকে বের হয়ে ডাইনিং রুম দিয়ে যাচ্ছিল তখন তে তাকে ডাকতে চায়, কিন্তু সুগা তাকে পাত্তা না দিয়ে চলে যায়। ওহো, উনি তো আমার সাথে কথা না বলেই চলে গেলেন। আমি জানতেও পারলাম না উনি আসলেই সুগা হায়ং কিনা। যাই হোক, আচ্ছা উনি জঙ্কুকে কি করে চিনেন? জঙ্কুক তো একটা মাফিয়া, তার সাথে সুগা হায়ং এর কি সম্পর্ক? আমি যতটুকু জানি সুগা হায়ং অত্যন্ত ভালো একজন মানুষ, তাহলে জঙ্কুকের মতো বাজে একটা ছেলের সাথে তার কি সম্পর্ক থাকতে পারে? সুগা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই জঙ্কুক ডাইনিং এ ফিরে আসে।
আর দেখতে পাই তে খাওয়া বাদ দিয়ে খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। জঙ্কুক পিছন থেকে এসে তেকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, তুমি খাওনি কেন? কি এত ভাবছো? আমি মানে কি কি ভাবছো বলো? কিছু না। আপনি ওনাকে কি করেছিলেন? কাকে? এইমাত্র যে এসেছিল। কেন বলো তো? না মানে ওনার সাথে আপনার কি সম্পর্ক? তুমি আমি বাদে অন্য কোনো ছেলের কথা ভাবো, আমি সেটা চাই না। সো চুপ করো। কিন্তু বললাম না চুপ করতে। খাবারটা ঠান্ডা হয়ে গেছে, নতুন খাবার দিতে বলবো? না না না, আমার খাওয়া হয়ে গিয়েছে। ওকে ফাইন, তাহলে রুমে যাও, আমি তোমার জন্য ড্রেস পাঠাচ্ছি। আমরা এখন অফিসে যাব। অফিসে মানে? অফিসে মানে আমার কোম্পানিতে? কেন আপনার কোম্পানিতে আমি যাব কেন? কাজ ইউ আর মাই উড বি ওয়াইফ অ্যান্ড আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে চাই না। সো তোমাকে আমার সাথে নিয়ে যাব। ভেবেছিলাম আজকে অফিসে যাব না, সারাদিন তোমার সাথেই থাকবো, কিন্তু একটু জরুরি কাজ পড়ে গিয়েছে, তাই যেতে হবে। সো রেডি হয়ে নাও। আমার এখন কারোর কোম্পানিতে যাওয়ার কথা না, আমার এখন কলেজে যাওয়ার কথা। ওহো, ভুলে গিয়েছিলাম। যাই হোক, ক্লাস নিয়ে চিন্তা করো না, তুমি এখন থেকে অনলাইনেই ক্লাস নেবে। আর যদি খুব দরকার হয় আমি তোমার জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? সো ক্লাস নিয়ে চিন্তা করো না, যাও রেডি হয়ে এসো। আপনি আমার সাথে এমন করতে পারেন না, আমার কথাটা একটু শুনুন। বেবি, তুমি তো জানো আমার এত ধৈর্য নেই। সো মুডটা ঠিক আছে, খারাপ করতে চাচ্ছি না। ভালো ভালো রেডি হতে যাবে নাকি? তে আর কিছু বললো না, মাথা নিচু করে জঙ্কুকের রুমের দিকে চলে গেল, কারণ আপাতত সে এই একটা রুমেই চিনে। তে রুমে গিয়ে কাঁদতে লাগলো, তাই রুমে বসে একা একাই কাঁদতে লাগলো। অন্যদিকে জঙ্কুক, জেনি জেনি। ইয়েস স্যার। আমি আমার ডিজাইনারকে বলে দিয়েছি তের জন্য কিছু ড্রেস বানিয়ে দিতে, ওগুলো হয়তো রেডি হয়ে গিয়েছে, তুমি গিয়ে পিক আপ করে নিয়ে আসো, ওকে? আর তেকে বলবে ফার্স্ট রেডি হতে, আমি গাড়িতে ওর জন্য ওয়েট করছি। উফ, তে 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 কি আছে এই মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? জঙ্কুক কি এমন পেল এই মেয়েটার মধ্যে যার জন্য এত দেয়ানা হয়ে যেতে হলো? জঙ্কুক যেতে যেতে আবার পেছন ফিরে বলল, জেনি আমি কিছু একটা বলেছি, ফার্স্ট করো। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। জেনি ড্রেসগুলো নিয়ে তের রুমে গেল। রুমে ঢুকে জেনি তেকে একবার ভালো করে দেখে নিল। মেয়েটা আসলেই সুন্দরী, তবে আমার রূপের কাছে কিছুই না। জঙ্কুক জাস্ট ওকে ব্যবহার করছে, কিছুদিন পর ওকে আর ভালো লাগবে না, আমি নিশ্চিত। তবে আমি সে আশায় থাকছি না, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে এখান থেকে বের করেই ছাড়বো। এমএ বস তোমার জন্য ড্রেসগুলো পাঠিয়েছে, নিয়ে আমাকে উদ্ধার করো। আর ন্যাকামিটা বন্ধ করো, এখানে তোমার কান্না দেখার জন্য কেউ নেই। ভেবো না এই কান্না দিয়ে জঙ্কুককে আটকে রাখা যাবে। জঙ্কুক তোমাকে জাস্ট ইউজ করছে, কিছুদিন পর তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, তাই এখানে থাকার স্বপ্ন ভুলেও দেখো না। জঙ্কুক শুধু আমার আর আমার হয়েই থাকবে, বুঝেছো? তোমার মতো মেয়ে কত এলো গেল, কেউই পাত্তা পায়নি। তোমার মতো মেয়েরা শুধু বেডেই সুন্দর, বাইরে নয়, বুঝেছো? তের মন মেজাজ এমনিতেই খারাপ ছিল, জেনের কথাগুলো তার কাছে আরো বিরক্তিকর লাগলো। সে বিরক্তিকর চাহনিতে জেনের দিকে তাকালো। এভাবে তাকানোর কিছু নেই, তুমি আর 5টা রক্ষিতার মতোই একজন। তার মানে জঙ্কুক অনেক মেয়ের সাথেই রাত কাটায়? হ্যাঁ অবশ্যই। তোমার কি মনে হয় তুমিই একমাত্র বিশ্ব সুন্দরী যে কিনা বসের বিছানায় যেতে পেরেছো? তার মানে তুমিও জঙ্কুকের সাথে রাত কাটিয়েছো, তাই না? মানে আমতা আমতা করছো কেন, বলো কাটিয়েছো কিনা? না, তবে ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। দেখো, আমি তোমার বসের ওয়াইফ নই, আর আমি এখানে থাকতেও আসিনি। জঙ্কুক আমাকে জোর করে তুলে এনেছে, আমি এমনিতেও এখান থেকে পালাবো, তাই অযথা আমার কাছে জঙ্কুকের নামে বাজে কথা বলার দরকার নেই। জঙ্কুক যদি জানতে পারে তার কোনো কর্মচারী তার চরিত্র নিয়ে এভাবে বলছে, সে নিশ্চয়ই এটা মেনে নেবে না। আমি যতদূর দেখেছি জঙ্কুক খুবই আগে একটা মানুষ। তো তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? মানছি জঙ্কুক একটা বাজে ছেলে, কিন্তু আমার মনে হয় না ওর চরিত্র এতটাও খারাপ। তাই নাকি? বেশ, তো দেখবো কতদিন তুমি জঙ্কুকের সাথে থাকতে পারো। আর আমি ওর কর্মচারী নই, আমি জাস্ট জঙ্কুকের জন্যই এখানে আছি। বেশ, তো খুবই ভালো কথা। তার মানে আমি এখানে না থাকলে তোমার জন্য বেশ উপকার হয়, তাই না? মানে মানে তুমি যাকে ভালোবাসো বা পছন্দ করো তার সাথে অন্য একটা মেয়ে থাকুক, সেটা নিশ্চয়ই তুমি চাও না। আর চাও না বলেই আমাকে এতগুলো কথা বললে। যদিও দুমুখো মানুষ আমার পছন্দ না, কিন্তু আমার মনে হয় তুমি আমাকে হেল্প করতে পারবে। আমি তোমাকে হেল্প করতে যাব কেন আজব? কারণ তাতে তোমারও লাভ হবে।
দেখো, তুমিও চাও না আমি এখানে থাকি, আর আমিও চাই না এখানে থাকি। সো তুমি যদি আমাকে পালাতে হেল্প করো, আমার মনে হয় তোমার জন্য ভালো হবে আর আমার জন্য। আমি যেহেতু এখানকার কিছুই চিনি না, সো তুমি যদি আমাকে হেল্প করো, আমি সহজে এখান থেকে পালাতে পারবো। তাতে সবচেয়ে বেশি লাভ তোমারই হবে। তুমি জঙ্কুকের পাশে থাকতে পারবে আর আমিও মুক্তি পাবো। সো তুমি কি আমাকে পালাতে হেল্প করবে? ভেবে দেখো, এতে তোমারও লাভ হবে আর আমারও। কথাটা মন্দ বলনি, কিন্তু আমি তোমাকে সরাসরি হেল্প করলে আর সেটা যদি বস জানতে পারে, তাহলে আমাকে আস্ত রাখবে না। বেশ, তাহলে অন্যভাবে হেল্প করো। আমি এখন কোম্পানিতে যাচ্ছি, তুমি এমন কাউকে বলে দাও যে আমাকে পালাতে হেল্প করবে। আমি যদি কোম্পানি থেকে পালিয়ে যাই, তাহলে জঙ্কুক তোমাকে সন্দেহ করবে না আর আমিও পালাতে পারবো। এতদিন ধরে এখানে আছো, এমন কেউ তো তোমার পরিচিত আছে যে তোমার কথা শুনবে? তা তো আছে। ঠিক আছে, তুমি অফিসে যাও, আমি কাউকে পাঠিয়ে দেবো তোমাকে পালাতে সাহায্য করার জন্য, ঠিক আছে? ওকে, ডান। যাক বাবা, এখন আমি এখান থেকে পালাতে পারবো। যে করেই হোক আমাকে পালাতে হবে, এই সুযোগটাকে কাছে লাগাতেই হবে। গড, তুমি আমাকে হেল্প করো, আমি যেন আজ পালাতে পারি। তে রেডি হয়ে নিচে আসতেই ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। জঙ্কুক আগে থেকেই গাড়িতে তের জন্য ওয়েট করছিল। তেকে দেখে জঙ্কুক বলল, ওঠো। তে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো, কারণ সে জানে এটাই তার কাছে সুযোগ। এই সুযোগে তাকে এখান থেকে পালাতে হবে, তা না হলে সে হয়তো আর বাসার বাইরে যেতে পারবে না আর পালাতেও পারবে না। বাসায় প্রচুর গার্ডস, এখান থেকে পালানো অসম্ভব ব্যাপার। তাই যা করার অফিসেই করতে হবে। সে যখন নিজ মনে কথাগুলো ভাবছিল, তখনই জঙ্কুক বলে উঠল, হোয়াটস রং বেবি, তুমি ওখানে বসেছো কেন? মানে মানে কোথায় বসতে হবে সেটা কি এখনো বলে দিতে হবে? প্লিজ নট এগেইন। বেবি, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, জানোই তো। সো কোনো কথা না বাড়িয়ে কাছে এসে বসো। তুই কিছুটা ভয় পেয়ে জঙ্কুকের কাছে গিয়ে বসে। জঙ্কুক এক মনে তাকিয়ে আছে তের দিকে। কাছে গিয়ে বসতে জঙ্কুক তের চুলগুলো কানের পাশে গুজে দিয়ে তার গলায় হালকা করে একটা কিস করে। সাথে সাথে তে চমকে ওঠে আর একটু দূরে সরে গিয়ে বসে। হোয়াট হ্যাপেন বেবি, দূরে সরে গেলে কেন? আপনি এসব কি করছেন? আপনার কি একটু লজ্জা নেই? ড্রাইভার আছে গাড়িতে, ওনার সামনে আপনি এসব কি করছেন? ডোন্ট ওয়ারি বেবি, আমার বেবি গালের দিকে তাকানোর সাহস কারণ নেই। ড্রাইভার শুধু সামনের দিকে দেখবে, আমাদের দিকে নয়, বুঝেছো? বলেই জঙ্কুক তেকে আবার কাছে টেনে নিয়ে আসে। জঙ্কুক এবার থেকে টেনে কুলে বসিয়ে দেয়। তে কিছুক্ষণ ছটফট করলেও জঙ্কুকের সাথে পেরে ওঠে না। সারা রাস্তায় জঙ্কুক তের ঠোঁটে আর গলায় নিজের ঠোঁট বুলিয়েছে। জঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে বলে, Why you so sweet, baby? I want to touch your every part with my tongue, baby. I can't control myself. জঙ্কুক মাতালের মতো তের সারা শরীরে হাত বোলাচ্ছে। তের ভীষণ বিরক্ত লাগছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। চুপচাপ সহ্য করে নিতে হচ্ছে তাকে। আর তোমার তো কিছুক্ষণ, এরপর আর কোনোদিন তুমি আমায় খুঁজে পাবে না, মিস্টার জিয়ন জঙ্কুক। তাই এখন যা পারো করে নাও, আর যে করেই হোক আমি এখান থেকে পালাবো। আর কোনোদিন খুঁজে পাবে না তুমি আমাকে। ভেবে লম্বা নিঃশ্বাস নেয় তে। দেখতে দেখতে গাড়ি গিয়ে থামে বিশাল এক বিল্ডিং এর সামনে। জঙ্কুক গাড়ি থেকে নেমে তের জন্য দরজা খুলে দিয়ে তের দিকে হাত বাড়িয়ে বলে, কাম মাই প্রিন্সেস। তে জঙ্কুকের হাত ধরে নেমে আসে। জঙ্কুক যখন তের হাত ধরে নিয়ে আসছিল, তখন অফিসের সবাই তাদের দিকে তাকিয়েছিল। অফিসের সকল স্টাফ জঙ্কুকের সাথে কোনো একটা মেয়েকে দেখে অবাক হয়েছিল, কিন্তু জঙ্কুকের সেটা পছন্দ হয়নি। তার মনে হচ্ছিল সবাই তেকে দেখছে, তাই সে চোখ গরম করে সবার দিকে তাকায়। জঙ্কুকের চাহনির ধরন সবাই বুঝতে পেরে তাড়াতাড়ি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারা আর দ্বিতীয়বার তের দিকে তাকানোর সাহস পায়নি। জঙ্কুক তেকে নিয়ে নিজের ক্যাবিনে যায়। জঙ্কুক ক্যাবিনে ঢুকে নিজের চেয়ার তের জন্য এগিয়ে দিয়ে বলে, বেবি এখানে বসো। না না, আমি এখানেই ঠিক আছি, আপনি আপনার চেয়ারে বসুন। বেবি, ইউ আর মাই প্রিন্সেস, সো নাও ইউ আর মাই বস অ্যান্ড অলওয়েজ বি মাই বস। তুমি যখন যা বলবে আমি তাই করতে রাজি। সো বসের চেয়ারে সবসময় তুমিই বসবে। তে আর কথা না বাড়িয়ে জঙ্কুকের চেয়ারে বসে, আর জঙ্কুক পাশের একটা চেয়ারে বসে পড়ে। তখনই জঙ্কুকের পিএ রুমে ঢুকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। স্যার, এসআর কর্পোরেশনের সাথে আপনার একটা মিটিং আছে।
কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে। সবাই কনফারেন্স রুমে ওয়েট করছে। মিটিংটা ক্যান্সেল করে দাও, আমি আজকে কাজের জন্য অফিসে আসিনি, একটা জরুরি দরকারে এসেছি। কিন্তু স্যার এই ডিলটা আমাদের জন্য খুবই জরুরি। হোয়াট ডিড ইউ সে? তুমি আমাকে শেখাবে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ না? দিস ইজ মাই অফিস, সো আই নো হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর মি। এখন এখান থেকে বেরিয়ে যাও। আর সুগাকে বলো কনফারেন্স রুমে সিকিউরিটি টিমকে ডাকতে, আমার তাদের সাথে জরুরি কথা আছে। আমি এখন এখান থেকে চলে গেলে এই মেয়েটাকে বের করবো কিভাবে? জেনি ম্যাডাম বারবার করে বলে দিয়েছেন মেয়েটাকে অফিস থেকে বের করে দিতে, কিন্তু কি করে? কি হলো, কি এত ভাবছো? তোমাকে যেতে বলিনি? যাচ্ছি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। 2 মিনিটের মধ্যে সিকিউরিটি টিমকে আমি কনফারেন্স রুমে দেখতে চাই। গট ইট? ইয়েস স্যার। মেয়েটা চলে যেতেই জঙ্কুক এর দিকে তাকায় আর বলে, বেবি আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাচ্ছি। আমি তোমাকে একা রেখে যেতে চাই না, কিন্তু এই মিটিং এ তোমাকে নিয়ে যাওয়া যাবে না। সো তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো, ঠিক আছে? ওয়েট ফর ড্যাডি, ওকে? ঠিক আছে। গুড গার্ড। আর কখনো আমাদের দেখা হবে না। তুমি এখান থেকে বের হলেই আমি পালাবো। জঙ্কুক এর কপালে চুমুকে বেরিয়ে যায়। জঙ্কুক মিটিং রুমে ঢোকার কিছুক্ষণ পরেই তার পিএ তাড়াতাড়ি তের কাছে আসে। এই মেয়ে তাড়াতাড়ি করো, সবকিছু রেডি আছে। ভাগ্যক্রমে আজকে সব সিকিউরিটি গার্ডকে নিয়ে বস মিটিং করছে, সো এটাই সুযোগ, তাড়াতাড়ি পালাও। আমি অফিসের পেছন দিকের গেট খুলে দিতে বলেছি, আর বাইরে তোমার জন্য জেনি ম্যাডামের গাড়ি ওয়েট করছে, সো যত তাড়াতাড়ি সম্ভব পালাও। অন্যদিকে কনফারেন্স রুমে, কি ব্যাপার জঙ্কুক, তুই তো বলেছিলি আজকে অফিসে আসবি না, তো হঠাৎ? এনিথিং সিরিয়াস? না, তবে একটা বিষয় ডিসকাস করার ছিল, তাই এসেছি। কি বিষয় বল? সব সিকিউরিটি গার্ডকে কেন দেখেছিস? আমি নামজনের ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট জানতে চাই। সো আমার কিছু সিকিউরিটি দরকার, যারা সবসময় নামজনের উপর নজর রাখবে। কিন্তু কেন? নামজনের উপর নজর রাখার কি দরকার? নামজন যেহেতু জানে না আমি তাকে তুলে এনেছি, তো কে তাকে তুলে নিয়ে গিয়েছে সেটা জানার জন্য তার কিছু সময় লাগবে। যেহেতু আমার আর তের ব্যাপারটা নামজন জানে না, তো প্রথমেও তাদেরকেই খোঁজ নেবে যারা তের ক্ষতি করতে পারে। যাকে যাকে সন্দেহ হয় নামজন তাদের কাছে প্রথমে যাবে। আর আমি জানতে চাই কে কে তের ক্ষতি করতে পারে, নামজন কাদেরকে সন্দেহ করছে। আশ্চর্য, সেটা জেনে তোর কি লাভ? আজ হোক বা কাল নামজন জানতেই পারবে তেয়ুমকে তুই তুলে নিয়ে এসেছিস। সো অন্য কাকে সন্দেহ করছে সেটা জেনে তুই কি করবি? কাম অন সুগা, তে আমার উড বি ওয়াইফ, ওর কে কে শত্রু আছে সেটা আমার জানা দরকার না? ওহ গড, কত দূর পর্যন্ত তুই ভেবে নিয়েছিস। না ভাবলে তো তোর মতোই অবস্থা হবে। মানে আমার আবার কিসের অবস্থা? এই যে জিমিনকে ঘর থেকে বের হতে দিস না, কোথাও যেতে দিস না, একরকম ঘরে আটকেই রাখিস, তাই না? জঙ্কুক, মিথ্যে বলেছি নাকি? জিমিনের কোনো স্বাধীনতা আছে? ও তোকে যতটা ভালোবাসে তার চেয়ে অনেক বেশি ভয় পায়, আর আমি চাই না তুই আমাকে ভয় পাক। আমি ওকে আটকে রাখতে চাই না, ও যেভাবে খুশি থাকতে পারে। ও যখন আমাকে ভালোবাসতে শুরু করবে তখন আমি ওকে ফুল স্বাধীনতা দিয়ে দেব। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি জিমিনের সাথে যেটা করছি অন্যায় করছি, তাই তো? ঠিক অন্যায় না, তবে এটা জিমিনের জন্য একটু হার্ড। তুই তোর দিক থেকে ভাবছিস, জিমিন জিমিনের দিক থেকে ভাবছে, সো এই সমস্যাটার একটা সমাধান করা দরকার। কিরকম সমাধান? আমি গিয়ে জিমিনকে বলে দিই আমি আন্ডারওয়ার্ল্ডের একজন মাফিয়া, আর জিমিন আমাকে ছেড়ে চলে যাক, খুব ভালো হবে, তাই না? আজ হোক বা কাল জিমিন তো জানতেই পারবে তুই একজন মাফিয়া। না, জানবে না, জিমিন কখনোই জানবে না। ওকে ফাইন ফাইন ফাইন, আমি এখানে জিমিনের বিষয়ে কথা বলতে আসিনি। নামজনের উপর নজর রাখার আরো কিছু কারণ আছে। নামজনকে ট্র্যাপে ফেলতে আমার কিছুদিন সময় লাগবে, সো এই কয়েকদিন নামজনকে একটু ব্যস্ত রাখতে হবে, তাই ওর উপর নজর রাখা। কেমন ট্র্যাপ বলতো? তুই না সুগা দিন দিন বোকা হয়ে যাচ্ছিস। নামজন কি স্বাভাবিকভাবে তাকে আমার হাতে তুলে দিতে রাজি হবে? কোনো একটা বুদ্ধি করে ওকে রাজি করাতে হবে, আর তার জন্য আমার সময় দরকার। এই 3-4 দিন হলেই হবে। এর মধ্যে নামজনের কোনো না কোনো দুর্বল দিক তো পেয়েই যাব, যে দুর্বলতা দিয়ে নামজনকে ঘায়েল করা যাবে। যা ভালো বুঝিস কর, তবে আখেরি ফলাফলটা ভালো নাও হতে পারে। যা করবি বুঝে শুনে করিস।
প্রো, ফলাফল যে ভালো হবে না সেটা তুইও জানিস, আমিও জানি। আমার ক্ষেত্রেও হবে না, তোর ক্ষেত্রেও হবে না। সো তুই আমার কথা না ভেবে তোর আর জিমিনের কথা ভাব। জিমিনকে যতটা সহজ ভাবিস, আমার মনে হয় না মেয়েটা এত সহজ। ও যদি একবার বিগড়ে যায়, ওকে সামলানোটা কঠিন হয়ে পড়বে। যাই হোক, আমার এটুকুই বলার ছিল। তুই এখন ঠিক করে দে কে কে নামজনের উপর নজর রাখবে, ঠিক আছে? আমি এখন যাচ্ছি, বাই। কোথায় যাচ্ছিস? ইম্পর্টেন্ট একটা কাজ আছে। ওয়েট, জঙ্কুক। আরে এত তাড়াহুড়ার কি আছে? ইম্পর্টেন্ট কাজ আছে বললাম না? তুই থাক, আমি আসছি। বলেই জঙ্কুক মিটিং রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। অন্যদিকে তে টানপনে ছুটছে। তেনির পাঠানো গাড়িতে তে ওঠেনি, কারণ সে এখন আর কাউকে বিশ্বাস করতে পারছে না। জেনে যদি তাকে আবার কোনো বিপদে ফেলে, সেজন্য সে নিজেই পালানোর চেষ্টা করছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ একটা দেয়ালের সাথে ধাক্কা লেগে তে নিচে পড়ে যায়। তে বুঝতে পারে না রাস্তার মাঝখানে দেয়াল আসলো কোথা থেকে। তো পরে গিয়ে নিজেকে একটু সামলে নিয়ে মুখ তুলে তাকায় তে। সাথে সাথে ভয়ে গলা শুকিয়ে যায় তের, কারণ সে যার সাথে ধাক্কা গিয়েছে সেটা কোনো দেয়াল নয়, বরং জঙ্কুক। জঙ্কুকের রাগী চেহারাটার দিকে তাকাতেই তের কান্না পাচ্ছে। তে কি করবে বুঝে উঠতে পারছে না। তে কোনো কিছু না ভেবে কোনো রকম উঠে দাঁড়িয়ে পিছন ঘুরে ছুট দিতে চাইলো, কিন্তু পিছন ঘুরে দেখলো কয়েকজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। এক পাশে জঙ্কুক, অন্য পাশে সিকিউরিটি গার্ড, মাঝখানে তে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচাইতে অসহায় প্রাণী মনে হচ্ছে থেকে। তে ছলছল চোখে একবার জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক তখনও কিছু বলেনি। সে কিছুটা এগিয়ে এসে ঠাস করে তের গালে থাপড় বসিয়ে দেয়। থাপড়ের তীব্রতায় তে সেন্সলেস হয়ে পড়ে। তখন জঙ্কুক তাকে কোলে করে নিয়ে গাড়িতে শুয়ে দেয়, তারপর ড্রাইভারকে বলে ম্যানশনের দিকে যেতে। রাগে চোখ মুখ অন্ধকার করে রেখেছে জঙ্কুক। সারা রাস্তা সে সেন্সলেস তের দিকে তাকিয়েছিল। বেবি, আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, স্বাধীনতা দিতে চেয়েছিলাম, বাট ইউ ডোন্ট ডিজার্ভ দিস। আমি বারবার তোমাকে ওয়ার্নিং দেওয়ার পরেও তুমি এত সাহস দেখালে সুইটহার্ট। তুমি ভাবতেও পারছো না যখন তোমার হুঁশ ফিরবে তোমার সাথে কি ঘটবে। দেখতে দেখতে গাড়ি এসে থামলো জঙ্কুকের বাড়ির সামনে। জঙ্কুক থেকে কুলে করে নিয়ে নিজের বিছানায় শুয়ে দিল। বেশ অনেকক্ষণ পর তের জ্ঞান ফিরল। তের জ্ঞান ফেরায় সে পিটপিট করে চোখ মেলে তাকায়, কিন্তু সাথে সাথে ভয় পেয়ে যায়, কারণ তার সামনে জঙ্কুক বসে আছে। তে তাড়াতাড়ি এদিক ওদিক ঘুরে তাকায় আর দেখতে পায় সে জঙ্কুকের বেডরুমে শুয়ে আছে। তে কিছু বলার আগেই জঙ্কুক বলে, বেবি, আমি তোমাকে এতবার ওয়ার্নিং দেওয়ার পরেও তুমি এই কাজটা কি করে করলে? তে উত্তর দিতে পারলো না, কারণ সে ভীষণ ভয় পাচ্ছে। জঙ্কুক নিজের সিট থেকে উঠে তের দিকে এগিয়ে আসে। জঙ্কুকের রাগের ফেসের দিকে তাকাতেই আরো ভয় পেয়ে যায় তে। আমি একটা প্রশ্ন করেছি, শুনতে পেয়েছো? তে ভয় পেয়ে যায়, মাথা নিচু করে নেয়। আমি তোমাকে জোর করতে চাইনি, তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? আমাকে বাধ্য করলে তোমাকে জোর করতে। আমার ভালোবাসাকে এতটুকু গুরুত্ব দিলে না, কেন করলে এমন? জবাব দাও। তে এবারও কোনো জবাব দিল না। জঙ্কুক রেগে এগিয়ে এসে তের তুর্তি ধরে নিজের দিকে মুখ করে বলে, আমি যখন প্রশ্ন করব তখন চুপ করে থাকবে না, জবাব দাও বলছি। তে মুখ ঘুরিয়ে বলে, আমি পালাতে চেয়েছিলাম কারণ আমি মুক্তি চাই। কি বললে তুমি? আমার চোখের দিকে তাকিয়ে বলো, কি বললে? জঙ্কুক আবারও তের থুতনি ধরে নিজের দিকে তাকাতে বাধ্য করলো। জঙ্কুকের চোখ মুখ রাগে লাল হয়ে গিয়েছে। জঙ্কুকের হিংস্র চাহনিতে তের ভয় দ্বিগুণ বেড়ে যায়। যখন আমার সাথে কথা বলবে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, বুঝেছো? এখন বলো, কোন সাহসে পালিয়েছিলে? জঙ্কুকে ধরাইতে ব্যথা পাচ্ছে, চোখে পানি চলে এসেছে। সে নিজের বাসায় সবসময় প্রিন্সেসের মতো থাকতো, কেউ তাকে মারা তো দূর, বকা পর্যন্ত দিত না। তে ছলছল চোখে তাকিয়ে আছে। কেন পালাতে চেয়েছিলে? উত্তর দাও। তে কিছুটা সাহস সঞ্চয় করে বলে, কারণ আমি আপনাকে ঘৃণা করি। আমি আপনার মতো একটা টেবিলের সাথে থাকতে চাই না। আমি কারোর ভোগের সামগ্রী হতে চাই না। আমার নিজের একটা জীবন আছে, ইচ্ছে আছে, স্বপ্ন আছে। আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা সাইকো। আমি আপনাকে মনে প্রাণে ঘৃণা করি। আমি এখানে থাকতে চাই না। তের কথাগুলো জঙ্কুক নিতে পারলো না। সে নিজেও জানে তার আচরণ সাইকোর মতো, কিন্তু সেই সাইকো বিহেভিয়ারটা তার ভালোবাসার সামনে দেখায়নি। সে তের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করার চেষ্টা করেছিল, তবু তে এগুলো বলায় জঙ্কুক রেগে যায়। জঙ্কুক রেগে গিয়ে তের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের তীব্রতায় তে নিচে পড়ে যায় আর কাঁদতে শুরু করে। তখনই জঙ্কুক তাড়াতাড়ি তেকে আবার তুলে নরম গলায় বলে,
তোমাকে আমি নিষেধ করেছিলাম আমাকে রাগিও না, কিন্তু তুমি আমার কথা শুনোই না, সব সময় রাগিয়ে দাও। কেন করো এমন বলো তো? দেখো কতটা ব্যথা পেয়েছো। বলে জঙ্কুক তের গালে হাত দিতে দেয়, সাথে সাথে তে বলে, ছাড়ুন আমাকে, আপনি আসলে একটা সাইকো। জঙ্কুক এবার দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ আমি সাইকো, কিন্তু বেবি তুমি তো এখনো আমার সাইকো রূপটা দেখোইনি। চিন্তা করো না, আজ দেখবে সাইকো কাকে বলে, কত প্রকারও কি কি। বলে জঙ্কুক এগিয়ে এসে তের হাত ধরতে নেয়। তে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে চায়। বেবি তুমি এখনো আমার কাছ থেকে পালাতে চাইছো? জঙ্কুক কথাটা বলতে বলতে তে ততক্ষণে দৌড়ে দরজা পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। জঙ্কুক আগে থেকেই দরজা লক করে রেখেছিল। তে দরজা খোলার বৃথা চেষ্টা করে জঙ্কুকের দিকে ফিরে তাকায়। বেবি তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো? আমাকে যেতে দিন প্লিজ। আমার দিকে তাকাও। তে তাকায় না, তাতে জঙ্কুক রেগে গিয়ে দরজায় সজোরে পাঞ্চ করে। তে ভয়ে কেঁপে ওঠে। তোমার মতো মেয়েকে কিভাবে সোজা করতে হয় আমি ভালো করেই জানি, কিন্তু আমি তোমার সাথে এই বিহেভিয়ারটা করতে যাচ্ছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো। থাপ্পড়ে হয়নি তাই না? তোমার আরো পানিশমেন্ট দরকার তাই তো? ওকে ফাইন, চলো আজ তোমাকে এমন শাস্তি দেব যার পর থেকে তুমি এমন ভুল করার সাহস পাবে না। বলেই জঙ্কুক তেকে টেনে নিয়ে যেতে থাকে। ছাড়ুন, ছাড়ুন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি। তের কথা যেন জঙ্কুকের কানেই ঢুকলো না। সে তেকে নিয়ে একটা সিঁড়ি দিয়ে নামতে লাগলো। জঙ্কুক যত সামনের দিকে এগোচ্ছে তের ভয় ততই বাড়ছে, কারণ সিঁড়ি দিয়ে যত নামছে ততই অন্ধকার হয়ে আসছে। তে এমনিতেই অন্ধকার ভয় পায়, তার উপর জঙ্কুকও প্রচন্ড রেগে আছে। জঙ্কুক তেকে নিয়ে একটা অন্ধকার জায়গায় থামলো। তের মনে হচ্ছে সে যেন পাতালপুরীতে চলে এসেছে। এতক্ষণ জঙ্কুক তেকে ধরে রেখেছিল, এখন তে ভয় পেয়ে নিজেই জঙ্কুকের হাত আঁকড়ে ধরে আছে। এটা কোথায়? আমরা এখানে এসেছি কেন? এটাকে টর্চার সেল বলে। আমি যখন কাউকে শাস্তি দেই এখানে নিয়ে আসি, যাতে বাইরের পৃথিবী সেটা জানতে না পারে। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? একটু অপেক্ষা করো, দেখতেই পারবে। আমাকে যেতে দিন প্লিজ, আমার ভয় লাগছে। তে ভয় পেয়ে জঙ্কুকের হাত শক্ত করে চেপে রেখেছে। তে ভয় পাচ্ছে দেখে জঙ্কুক থেকে জড়িয়ে নিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসিনি। আমার কথার বিরুদ্ধে গেলে কি শাস্তি হতে পারে সেটা দেখানোর জন্য নিয়ে এসেছি। কি শাস্তি দিবেন আমায়? আমার ভীষণ ভয় করছে, আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। জঙ্কুক তের কথায় কান দিল না। সে তেকে নিয়ে গিয়ে একটা সোফায় বসলো। তারপর হাতের ইশারা করতে কিছু বডিগার্ড টাইপের লোক একটা মেয়েকে নিয়ে হাজির হলো, যাকে দেখে তের চোখ বড় বড় হয়ে গেল। কারণ মেয়েটা লিসা, যে কিনা তেকে পালাতে সাহায্য করেছিল। তে কিছু বলতে যাবে তার আগে লিসাই বলে উঠলো, আমার ভুল হয়ে গিয়েছে বস, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। সরি, আমার ডিকশনারিতে ক্ষমা নামের কোনো শব্দ নেই। আমি শুধু ভাবছি তোর কলিজাটা ঠিক কত বড় যে জিয়ন জঙ্কুকের প্রাণে হাত দেওয়ার সাহস দেখিয়েছিস। স্যার, এই মেয়েটা আমাকে বাধ্য করেছিল। কথাটা বলতেই জঙ্কুক লিসার এক পায়ে শুট করলো। লিসা ব্যথার যন্ত্রণায় ছটফটিয়ে নিচে পড়ে গেল। তেও প্রচন্ড ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল। ভয়েতে হাত পা কাঁপছে। জঙ্কুক লিসার দিকে এগিয়ে গিয়ে তার মাথায় বন্দুক তাক করে বলল, জিয়ন জঙ্কুকের উডবি ওয়াইফকে এই মেয়ে বলার সাহস হয় কি করে তোর? সরি বস, এবারের মতো আমাকে প্রাণ ভিক্ষা দিন। তোকে প্রাণ ভিক্ষা দিলে তুই আমার প্রাণ নিয়ে টানাটানি করবি। স্যার, আমি এতদিন আপনার জন্য কাজ করেছি, আমাকে দয়া করুন, আর কোনোদিন এমন করব না। সে কোনোদিন আর তোর জীবনে আসবে না, আমি সেই সুযোগ দিব না। বলেই জঙ্কুক লিসার দিকে বন্দুক তাক করলো। সাথে সাথে তের পিছন থেকে বলে উঠলো, ওনাকে ছেড়ে দিন প্লিজ, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার, আমি নিজেই পালিয়েছিলাম। স্যার, আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আমি কাউকেই দ্বিতীয় সুযোগ দেই না। বলেই জঙ্কুক লিসাকে শুট করে দিল। সাথে সাথে তে ভয়ে চিৎকার করে কেঁদে দিল। জঙ্কুক ঘুরে তের কাছে এসে বলল, বেবি বেবি চোখ খুলো, দেখো এই মৃত্যু যন্ত্রণাটা তোমার দেখা উচিত, তাহলে আমার কথার অবাধ্য হওয়ার সাহস হবে না কখনো। তে ভয়ে চোখ খোলা তো দূর, নড়তে পর্যন্ত পারছে না। তার সারা শরীর থরথর করে কাঁপছে। জঙ্কুক যে খারাপ ছেলে তে সেটা জানতো, কিন্তু এতটা ভয়ঙ্কর সেটা তের ভাবনাতেও ছিল না। সামান্য একটা কারণে কিভাবে ঠান্ডা মাথায় খুন করে ফেললো সেটা ভেবেই ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তাছাড়া তে অন্ধকার, মারামারি, রক্ত এসব সহ্য করতে পারে না, তাই ভয়ে চোখ বন্ধ করে আছে। যাই হোক বেবি, তুমি এখন থাকো আর ঠান্ডা মাথায় চিন্তা করো দ্বিতীয়বার এমন ভুল করবে কিনা।
চিন্তা ভাবনা শেষ হলে আমি এসে তোমাকে নিয়ে যাব। থাকবো মানে? বারে অন্যায় করেছি শাস্তি পাবে না, তা কি করে হয়? তুমি আমার প্রিয়তমা, তাই প্রাণে মারলাম না। তবে এখন কিছুক্ষণ এখানে থাকলে ভবিষ্যতে এমন কিছু করার সাহস হবে না। আজ সারাদিন তুমি এই বন্ধ করে রাখা একটা ডেড বডির সাথে থাকবে, এটাই তোমার শাস্তি। কি বলছেন এসব? আমি এক কথা দুবার বলা পছন্দ করি না। না না, আমাকে এখানে একা রাখি যাবেন না প্লিজ। আমি এখানে থাকতে পারবো না, অন্ধকারে আমার দম বন্ধ হয়ে আসে। জঙ্কুক তের কথা শুনলো না, সে থেকে নিজের টর্চার রুমে একা রেখে চলে আসলো। অন্যদিকে তে চোখ খুলে আচ্ছা অন্ধকারে লিসার রক্ত দিকে আটকে উঠলো। হঠাৎ করে তার শরীর খারাপ লাগছে, মাথা ঝিমঝিম করছে, তার ছোটবেলার কথা মনে পড়তে শুরু করেছে। না প্লিজ, আমার আব্বু আমাকে মেরো না, আমাকে এখান থেকে নিয়ে যাও, বাঁচাও আব্বু, আম্মু, আমাকে এখান থেকে নিয়ে যাও। জঙ্কুক দেখে রেখে নিজের ঘরে ফিরে আসে। তখনই সুগা হন্তদন্ত হয়ে জঙ্কুকের কাছে আসে আর জঙ্কুককে দেখেই বলতে শুরু করে, তুই এটা কি করে করলি জঙ্কুক? কি করেছি? তুই লিসাকে মেরে ফেলেছিস। লিসা আমাদের কত বিশ্বস্ত ছিল, আমাদের জন্য কত কিছু করেছে, তাও তুই এটা কি করে করতে পারলি? কে কি করেছে সেসব দেখার সময় আমার কাছে নেই। আমার কাছ থেকে তেবিয়ারকে যে ছিনিয়ে নিতে চাইবে, আমি সবার একই অবস্থা করব। তুই কি পাগল হয়ে গিয়েছিস? অনেকটা তাই। আমি তেমের প্রেমে অন্ধ হয়ে গিয়েছি। জঙ্কুক, অযথা কথা বাড়াস না তো। তেম কোথায়? ভুল তো শুধু লিসা করেনি, বেবি ডলও করেছে। মানে কি? তুই তেমকেও মেরে ফেলেছিস? ছি ছি, কি আজে বাজে কথা বলিস। তুই আমার জান, ওকে মেরে ফেললে আমি বাঁচবো কি নিয়ে? তবে শাস্তি দিয়েছি। কি শাস্তি? বেসমেন্টে আটকে রেখেছি। এটা মেরে ফেলাচ্ছে কম কিসে? ওখানে কিছুক্ষণ থাকলে দমানকে এমনি মারা যাবে। না, মরবে না, তবে মরার স্বাদ অনুভব করতে পারবে। যাকে ভালোবাসিস তাকে কষ্ট দিয়ে কি লাভ? ওকে কষ্ট দেওয়া মানে নিজেকে কষ্ট দেওয়া। আমি ওকে কষ্ট দিতে চাইনি, কিন্তু সারা জীবন একসাথে থাকার জন্য এইটুকু কষ্ট মেনে নিতে হবে। তোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, যা মন চাই কর। কিন্তু একটা কথা মাথায় রাখিস, তেয়ং কোনো মাফিয়া নয়, সাধারণ একটা মেয়ে। ওর পক্ষে বেসমেন্টে থাকাটা কষ্টকর। এই যে তুই কথায় কথায় জিমিনকে তালাবদ্ধ করে রাখিস, সেটা বুঝি জিমিনের জন্য কষ্টকর নয়? তোর সাথে আসলেই কথা বলার মানে হয় না। যা ইচ্ছা কর, আমার কিচ্ছু বলার নেই। তেমনির ব্যাপারে তুই কোনো রকম কেয়ার না দেখালেই আমি খুশি হব। এর জন্য আমি ব্যতীত কোনো ছেলে কেয়ার দেখাক, সেটা আমি চাই না। ও শুধু আমার, ওর ভালো মন্দ আমি বুঝবো, অন্য কেউ না। বিশেষ করে কোনো ছেলে তো অবশ্যই না। সাইকো কোথাকার। কিছু বললি? না, কিছু না। সুগার কিছু না বলে চলে যায়। অন্যদিকে নামজুন দেশে ফিরে অনেক খোঁজাখুঁজি করার পরেও তের কোনো খোঁজ না পেয়ে তার পাগল প্রায় অবস্থা। আমি কিছুতেই বুঝতে পারছি না তে হঠাৎ কোথায় চলে যাবে। ওর সাথে তো কারোর কোনো শত্রুতা ছিল না। আমি কিছুই শুনতে চাই না। তুমি যেখান থেকে পারো আমার ডেকে এনে দাও। জিন, তুমি শান্ত হও। আমি বেঁচে থাকতে তের কিচ্ছু হবে না। কিভাবে শান্ত হবো বলো তো? ও তোমার বোন হওয়ার আগেও আমার মেয়ে। ছোট থেকে কোলেপিটি করে বড় করেছি। এই জ্বালা তুমি বুঝবে না। বাবা মরা মেয়েটার এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই। নামজুন, তুমি ওকে আমার বুকে ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, যেখান থেকে পারি দেখে নিয়ে আসবো। তুমি একটু বিশ্রাম নাও প্লিজ। তে আমার চোখের মনি, ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না আমি। বলে নামজুন বেরিয়ে যায়। অন্যদিকে জঙ্কুকের বাসায়। কি ব্যাপার, এখনো রান্না হয়নি কেন? যত ধরনের মজার খাবার আছে সব আমি টেবিলে দেখতে চাই। আমার টেবিলের খেতে যেন কোনো অসুবিধা না হয়। আর কি ব্যাপার জেনি, ফুল আর চকলেট কোথায়? কখন বলেছি সবকিছু অ্যারেঞ্জ করতে? সবকিছু করতে এত লেট হচ্ছে কেন? হ্যাঁ, আমার কথা মতো সব কি অ্যারেঞ্জ হবে, নাকি আমার সবাইকে কাছ থেকে বিদায় করে দিতে হবে? সরি স্যার, আমি এক্ষুনি দেখছি। সব রেডি করে রাখো, অনেকক্ষণ হয়ে গিয়েছে। এর বেশি শাস্তি দেওয়া উচিত হবে না। আমি বেবি ডলকে নিয়ে আসছি, এর মধ্যে যেন সব রেডি থাকে। বলে জঙ্কুক বেসমেন্টের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে জঙ্কুক হতবাক হয়ে যায়, কারণ তার সামনে তে সেন্সলেস হয়ে পড়ে আছে। তেকে সেন্সলেস অবস্থায় দেখে জঙ্কুকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে তাড়াতাড়ি তের কাছে ছুটে যায় আর অস্থির হয়ে বলতে থাকে, তে তে চোখ খুলো, কি হয়েছে তোমার? তে বিয়ার, আমাকে এভাবে ভয় দেখিও না, চোখ খুলো প্লিজ। তেকে অনেক ডাকার পরও তে চোখ খুলছে না দেখে জঙ্কুক ভয় পেয়ে যায়। সে থেকে কুলি করে নিয়ে এসে নিজের বিছানায় শুয়ে দেয় আর ডাক্তারকে খবর দেয়, বেবি ডল চোখ খুলো প্লিজ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না।
জঙ্কুক ফোন করায় তার ডাক্তার কাজিন বাসায় আসে। তার সাথে সুগাও এসেছে। জেহুক দেখে দেখে বলে, জঙ্কুক, সুগা, তোরা বাইরে যা, আমাকে চেক আপ করতে দে। কেন বাইরে যেতে হবে কেন? আমি থাকি, আমার সামনেই চেক আপ করো। সুগা, আমি ওর সাথে তর্ক করতে চাই না, তুই ওকে নিয়ে বাইরে যা, আমার কাজটা আমাকে করতে দে। জেহুকের কথায় জঙ্কুক রেগে যাচ্ছে দেখে সুগা বলল, রাগ পরে করিস, এখন সবার আগে তেইনের চিকিৎসা প্রয়োজন, চল এখান থেকে। জঙ্কুক কোনো কথা শুনতে রাজি না, কিন্তু সুগা অনেক বুঝ দিয়ে এক প্রকার জোর করে জঙ্কুককে বাইরে নিয়ে গেল। জঙ্কুক প্রচন্ড রেগে আছে। সুগা তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে। তুই একটু শান্ত হ প্লিজ, জেহুককে আর কাজটা করতে দে। কিভাবে শান্ত হব আমি? তেকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বুঝেছিস? বলেই জঙ্কুক পাশে থাকা কাছের টেবিলে জোরে আঘাত করলো, সাথে সাথে হাত কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসলো। জঙ্কুক, তুই কি পাগল হয়ে গেছিস? কি করলি এটা? আমি ওকে ছাড়বো না। কাকে ছাড়বি না? একবার শুধু সুস্থ হতে দে। তুই এখনো মেয়েটার উপর রাগ দেখাচ্ছিস? ওর সাহস হয় কি করে? সেন্সলেস হয়ে যাওয়ার মধ্যে সাহসের কি দেখলি? তুই যদি ওকে আটকে না রাখতি তাহলে এসব কিছুই হতো না। না, ও যদি পালানোর চেষ্টা না করতো তাহলে এসব কিছুই হতো না। আমি ওকে বোঝাবো, আমার কথা অমান্য করার শাস্তি কত ভয়ানক হতে পারে। তুই কি দিয়ে তৈরি কে জানে। যাই হোক, চল, হাত থেকে রক্ত পড়ছে, পড়তে দে, তা না হলে রক্ত ঠান্ডা হবে না। সুগা অনেক চেষ্টায় জঙ্কুককে নিয়ে গিয়ে হাতে ব্যান্ডেজ করে দিল। সুগা আর জঙ্কুক তের ঘরের বাইরে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর জেহুক আসলো। সাথে সাথে জঙ্কুক গিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে ওর? জেহুক চিন্তিত গলায় বলল, ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, এখন জ্ঞান ফিরেছে। তার মানে কিছু হয়নি, শুধু জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই তো? না। আরে আরে জঙ্কুক, কোথায় যাচ্ছিস? কথাটা পুরোটা শুনবি তো? জঙ্কুক শুনলো না, সে তের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। জঙ্কুক, কি করছিস? দরজা খোল। ঘরের ভিতর থেকে জঙ্কুক উত্তর দিল, সুগা, আমাকে রাগাস না, জেহুককে নিয়ে এখান থেকে যা। জঙ্কুক, তুই মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা আছে, তোরা যা। তার আগে তুই কথা দে, মেয়েটার উপর আর কোনো টর্চার করবি না, তাহলে আমরা চলে যাব। ঠিক আছে, কথা দিলাম টর্চার করবো না, যা এখন। জঙ্কুকের কথা শুনে জেহুক রেগে সুগার দিকে তাকালো, কারণ জেহুক সুগা আর জঙ্কুকের কাজিন হয়। সুগা জেহুকের দিকে তাকিয়ে নরম গলায় বলে, চলো ভাইয়া, এখান থেকে যাই। তুই এখন ওর গোলামি করবি, তাই তো? ও যে দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছিস না? ভাইয়া, জঙ্কুক কারো কথা শুনে না, জানোই তো। এখন আমাদের কারো কথাই শুনবে না, রাগিয়ে লাভ কি? তুই আগে বল মেয়েটাকে। এতদিন দুজনে অমানুষ ছিলি জানতাম, কিন্তু এখন মেয়েদের নিয়েও শুরু করেছিস। ছি, আমি ভাবতে পারছি না, তোদের চরিত্রও খারাপ হয়ে গিয়েছে। যাতা বলো না তো। আমরা অমানুষ হতে পারি, কিন্তু চরিত্র খারাপ না। জিমিন ছাড়া আমার জীবনে কোনো মেয়ে নেই, আর জঙ্কুকও এর আগে কখনো কোনো মেয়েকে নিয়ে মাতামাতি করেনি। জঙ্কুক এই মেয়েটাকে ভালোবাসে। জঙ্কুক ভালোবাসে কাউকে? এটা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? ওর ভিতরে দয়া, মায়া, ভালোবাসা নামের কোনো সত্তা আছে? ভাইয়া, এভাবে বলো না। ও কাউকে ভালোবাসতে পারে। বাপরে, কি ভালোবাসা! মেয়েটার ফোবিয়া আছে জেনেও আটকে রেখেছে। ফোবিয়া? হ্যাঁ, এই মেয়েটার ডার্ক ফোবিয়া আছে, অন্ধকারে প্রচন্ড ভয় পায়। একদিনের ভালোবাসায় এত কিছু জানবে কি করে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি এখন চলো তো। কিন্তু উফ ভাইয়া, চলো তো। সুগা জেহুককে নিয়ে নিচে চলে যায়। অন্যদিকে জঙ্কুক দরজা লক করে তের দিকে এগিয়ে যায়। জঙ্কুককে দেখেই তে ভয়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু সাথে সাথে জঙ্কুক বলে, খবরদার, হাতের স্যালাইনটা একটুও যদি নড়ে আমি তোমাকে খুন করে ফেলবো। বলে জঙ্কুক এগিয়ে এসে নিজের শার্টের বোতাম খুলতে থাকে। কি করছেন? কিছু করছি না, তবে করব, আর তোমার সেটা ভালো না লাগলেও মেনে নিতে হবে। বলি জঙ্কুক শার্ট খুলে আস্তে আস্তে তের উপরে উঠে আসতে লাগে। তে ছটফট করতে যাবে, তখনই জঙ্কুক বলে, তাকাও আমার দিকে। আমি কি বলেছি? স্যালাইনটা যেন একটু না নড়ে। আমি এখন কি করতে চলেছি তুমি জানো। এটা প্রথমবার নয়, তাই ছটফট করলে কিংবা বাধা দিলে ফলাফল কি হবে তাও জানো। আমি এখন আমার ডিজায়ার পূরণ করবই, সেটা হোক ভালোভাবে কিংবা জোর করে। আমি তোমার এই অবস্থায় জোর করতে চাই না, সো জাস্ট ফিল মি ইনসাইড ইউ বেবি। আমি তোমাকে জোর করতে চাই না, আমাকে বাধ্য করো না। আমাকে যেতে দিন প্লিজ। আর একবার আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে তোমাকে আমি সত্যি সত্যি খুন করে ফেলবো। আমি এখানে থাকবো না।
বেবি এত হার্ড হয়ে থেকো না প্লিজ। ফিল মি, আই প্রমিস তোমারও মজা লাগবে। জোর করলে শুধু আমি মজা পাবো, তুমি ব্যথা পাবে। তুমি নিশ্চয়ই সেটা চাও না? সো একটা সুযোগ দাও। আমি এই নরক থেকে কবে মুক্তি পাবো? কি করছেন? ছাড়ুন প্লিজ। বললাম না অপারেট করতে, বাজে কথা বলতেছো কেন? আমার মুড নষ্ট করবে না। ব্যথা পাচ্ছি, ছাড়ুন প্লিজ। ঠিক আছে, আর কথা বলবো না। এখন কেমন লাগছে জান? ব্যথা পাচ্ছ? এই কোনো জবাব দেয় না। জঙ্কুক নিজে থেকেই বলে ওঠে, জানি ব্যথা পাচ্ছ না, তুমি আমাকে বাধা না দিলে আমি তোমাকে ব্যথা দিব না, প্রমিস। এই কিছু বললো না, কারণ সে আর ব্যথা পেতে চায় না। জঙ্কুক আজ কোনো প্রকার এগ্রেসিভ হচ্ছে না, সব ধীরে সুস্থে করছে। তে হঠাৎ করে খেয়াল করলো সে আজ ব্যথা পাচ্ছে না, বরং ভিতর থেকে বাটারফ্লাই ফিল করছে। জান, এখনো খারাপ লাগছে? জঙ্কুক এর অবস্থা বুঝতে পারে, সে যে তাকে ফিল করছে সেটাও বুঝতে পারে। জান, তে কোনো উত্তর দেয় না। বেবি, এবারেও তে চুপ করে থাকে। বেবি আর তে নিজের অজান্তে বলে ওঠে, জান। বলো বেবি বিয়ার। জান, কি করলেন এটা? বেবি তাকাও, তাকাও আমার দিকে। নিচের দিকে একদমই খেয়াল করার দরকার নেই, এক্ষুনি ব্যথা কমে যাবে। সোনা, জাস্ট একটু সহ্য করো, তাকাও আমার দিকে। জঙ্কুক, ব্যথা পাচ্ছি, আর একটু সময় দাও জান, এক্ষুনি ফিক্স হয়ে যাবে। না না, ব্যথা লাগছে, ফিক্স হচ্ছে না তো। এক্ষুনি ব্যথা কমে যাবে জান। না, আমার ব্যথা লাগছে। তুমি আমাকে বাইট করো। বাইট করব? হ্যাঁ, তাহলে ব্যথা কম মনে হবে। আমি যত জোরে জোরে মুভ করব তুমি তত জোরে জোরে বাইট করবে, ঠিক আছে? এখন ব্যথা পাচ্ছ? না, কিন্তু আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে সোনা? আই ফিল বাটারফ্লাই ইন মাই স্টমাক। আর একটু ফিল করো তাহলে। এটা কি জঙ্কুক? জঙ্কুক বাঁকা হেসে উত্তর দেয়, এইটুকুর জন্যই তো এতক্ষণ তোমাকে রিকোয়েস্ট করেছি, তা না হলে যা যা করেছো তার জন্য থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম। মানে? মনে করে বলছি, আগে বলো মজা পাওনি? তে উত্তর না দিয়ে লজ্জা মাখা মুখে অন্যদিকে ঘুরে তাকায়। তার মানে মজা পেয়েছো? বেবি শোনো, এখন দেখবো তুমি কি করে আমাকে ছেড়ে যাও। দিস লিকুইড এনাফ ফর মেক আওয়ার চাইল্ড। হোয়াট? ইয়েস বেবি, আমাকে ছেড়ে গেলেও নিজের বাচ্চাকে কি করে ছাড়বে? জোর করে করলে তোমার বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যেত, তাই এতক্ষণ তোমার স্যাটিসফ্যাকশনের কথা ভেবেছি। আগামী 3 দিন তুমি এই ঘর থেকে এক পাও বের হতে পারবে না, কোনো পিলও খেতে পারবে না। আর আমি যতদূর জানি 3 দিনের আগে কোনো পদক্ষেপ না নিলে বেবি হয়, তাই আমাদের বেবি হবে, বুঝতে পেরেছো? আপনার মাথা ঠিক আছে? কি বলছেন? বিয়ে ছাড়া বাচ্চা? তুমি বললে আমি তো এক্ষুনি বিয়ে করতে রাজি। যাই হোক, তুমি রেস্ট নাও, আমি ফ্রেশ হয়ে আসি, আমার আবার একটু বাইরে যেতে হবে, কাজ আছে। জঙ্কুক ওয়াশরুমে চলে যাওয়ার পর তে বসে বসে কাঁদতে শুরু করে। না, এমন একজন মাফিয়ার বাচ্চার মা আমি কিছুতেই হতে চাই না। আমাকে যে করে হোক এখান থেকে পালিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। নামজুন ভাইয়া, তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। জঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে কাঁদছে, দেখে মেজাজটা গরম হয়ে যায় তার। কি ব্যাপার, কে মরেছে? মরা কান্না জুড়েছো কেন? আমি আপনার বাচ্চার মা হতে চাই না, কিছুতেই না। ইনফ্যাক্ট আমি এখন মা হতেই চাই না। আমার নিজের কিছু স্বপ্ন আছে, আমাকে যেতে দিন, এত জুলুম করবেন না প্লিজ। কথাটা বলতে দেরি হলেও জঙ্কুকের থাপ্পড় মারতে দেরি হলো না। তের গালে থাপ্পড়ের দাগ পড়ে গিয়েছে, কিন্তু জঙ্কুক তাকে বিন্দুমাত্র দৃষ্টি না দিয়ে বলল, তোমাকে লাস্ট বারের মতো বলছি তে, আমাকে রাগিও না।
তোমার জীবনে এখন থেকে সেটাই হবে যেটা আমি বলবো। আমার কথার অবাধ্য হলে এইভাবেই প্রতিদিন মার খেতে হবে, বুঝেছো তুমি? বলে জঙ্কুক বাইরে চলে গেল আর গার্ড দিয়ে বলল, ম্যাডামের দিকে নজর রাখবে, কিছুতেই যেন ঘর থেকে বের না হতে পারে, ঠিক আছে? আর জেনি, তেকে জিজ্ঞেস করবে রাতে কি খেতে চায়, ও যাই খেতে চায় সেটাই অ্যারেঞ্জ করে দিবে, ঠিক আছে? আমার একটু কাজ আছে, ফিরতে দেরি হবে। ততক্ষণ তের দিকে খেয়াল রাখবে, ওর যেন কোনো অসুবিধা না হয়। আর একটা কথা, তোমরা সবাই কান খুলে শুনে নাও, আজ যদি তে কোনোভাবে পালায় তাহলে তার দায় তোমাদের থাকবে, আর আজকেই তোমাদের শেষ দিন হবে, কথাটা মনে রেখো। বলে জঙ্কুক বাইরে চলে যায়। জঙ্কুক চলে যাওয়ার পর তে বসে বসে ভাবছিল কি করে এখান থেকে বের হওয়া যায়। বেশ অনেকক্ষণ পর তে হঠাৎ সুগার গলা শুনতে পায়। দরজার ওপাশ থেকে সুগা গার্ডকে জিজ্ঞেস করছে, জঙ্কুক রুমে আছে? জি না স্যার, বস একটু আগে বাইরে গিয়েছে। ওহ আচ্ছা, ঠিক আছে। বলে যে সুগা বের হতে যাবে তখনই পিছন থেকে দরজা খুলে তে বলে উঠে, ইয়ঙ্গি হায়ুং। সুগা কিছুটা অবাক হয়ে তাকায়, সে বুঝতে পারে না তেয়ুং কি করে তার আসল নাম জানলো। সে বেশ অবাক হয়েই বলে, আমাকে বলছেন? আপনার সাথে একটু কথা বলা যাবে? আমার সাথে? কি কথা? তে গার্ডের দিকে তাকিয়ে একবার দেখে নিয়ে বলে, একটু ঘরে আসুন না প্লিজ। তে গার্ডের সামনে কিছু বলতে পারছিল না, তাই সুগাকে রিকোয়েস্ট করে নিজের ঘরে নিয়ে যায়। সুগা ঘরে যেতেই তে কেঁদে ফেলে। সুগা বুঝতে পারে তে তার কাছে সাহায্য চাইবে, তাই আগেই বলে, দেখুন জঙ্কুক শুধু আমার বস নয়, ও আমার কাজিন, তাই ওর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, তাই আমার সামনে কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমি আপনার জন্য নিজের ভাইয়ের বিরুদ্ধে কিছুতেই যেতে পারবো না। আমার জন্য না হোক, জিমিনের জন্যও পারবেন না? জিমিনের নাম শুনে সুগা পুরাই অবাক হয়ে যায়, তবে তেকে সেটা না বুঝতে দিয়ে বলে, মানে কি কি বলতে চাইছেন? সুগা হায়ুং, তুমি আমায় চিনতে পারছো না? চিনতে পারবো মানে? আমি তে। তে? কোন তে? জিমিনের বেস্ট ফ্রেন্ড কিম তেয়ুং। কথাটা বলতে সুগা যেন থ হয়ে যায়, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। ফোনে তোমার সাথে কত কথা হয়েছে, কিন্তু দেখা করার সুযোগ হয়নি। ভাগ্যের দোষে আজ এমন একটা সিচুয়েশনে তোমার সাথে দেখা হবে কখনো ভাবতেও পারিনি। সুগা কি বলবে বুঝতে পারছে না। এই দুনিয়ায় যে দুজন মানুষ জিমিনের প্রিয়, তার মধ্যে একজন সুগা, অন্যজন তে। আর সেই দুজন মানুষ কিনা একে অপরের সামনে বিপক্ষ দল হিসেবে দাঁড়িয়ে আছে, ভাবতেই খারাপ লাগছে সুগার। কি ব্যাপার হায়ুং, কিছু বলছো না কেন? তুমি আমায় সাহায্য করবে না? প্লিজ একটু সাহায্য করো, তুমি ছাড়া এখানে আমাকে সাহায্য করার আর কেউ নেই। তে, তোমাকে আমার কি বলা উচিত আমি জানি না। তুমি জিমিনের সবচাইতে কাছের মানুষ, সেই হিসেবে তুমি আমার ছোট বোনের মতো। আমার উচিত জান দিয়ে তোমাকে সাহায্য করা, কিন্তু তুমি এমন একটা ব্যাপারে আমার সাহায্য চাইছো যেখানে আমি কিছুই করতে পারবো না। কেন? কেন পারবে না? ইচ্ছে থাকলেই উপায় হয় না তে, ইচ্ছে থাকলেই সব হয় না। জঙ্কুক এটা কিছুতেই মানবে না। তুমি আমাকে ক্ষমা করো। তার মানে তুমি আমায় সাহায্য করবে না? আচ্ছা ধরো আমি ক্ষমা করলেও জিমিন যদি এটা জানতে পারে আমার মৃত্যুর পিছনে তোমার হাত ছিল, ও কি তোমায় ক্ষমা করবে? ছি ছি, কি বলছো? মরার কথা মুখেও আনবে না। জঙ্কুক এতটাও খারাপ না, ও তোমাকে মারবে না। তুমি জানো না উনি কতটা ভয়ঙ্কর। তাছাড়া উনি আমায় না মারলেও আমি নিজেই আত্মহত্যা করব। চুপ করো, কিসব আবল-তাবল বকছো? এছাড়া আমার কোনো উপায় নেই হায়ুং। বলিতে নিজের গলার লাভ বাইটের দাগগুলো দেখালো, সাথে সাথে সুগা অনুশোচনায় চোখ বন্ধ করে নিল। তুমি যদি আমায় পালাতে সাহায্য না করো ভালো কথা, কিন্তু জিমিনকে কখনো এটা জানতে দিও না যে তুমি চাইলেই আমাকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি তা করোনি। জিমিন জানলে খুব কষ্ট পাবে। চুপ করতে। আচ্ছা বেশ, আমি তোমাকে পালাতে সাহায্য করব, কিন্তু ব্যাপারটা তো সহজ না। বাইরে প্রচুর গার্ড আছে, তাছাড়া জঙ্কুক এটা কিছুতেই মানবে না। জঙ্কুকের হাত থেকে পালানো এত সহজ না। ও তোমাকে আকাশ পাতাল খুঁজে বের করবে। আইন যেমন থাকে, আইনের ফাঁকও তো থাকে, তাই না? তুমি চাইলে আমি পালাতে পারবো, সেটা আমি জানি। তুমি জঙ্কুকের ডান হাত, তাই জঙ্কুকের দুর্বল দিকগুলো তুমি জানো। কোন ফাঁকে বের হওয়া যাবে সেটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমাকে শুধু একবার বাসায় ফিরে যাওয়ার সুযোগ দাও, বাকিটা আমি ম্যানেজ করে নেব। ভাইয়া, আমি কারোর হাতের পুতুল হয়ে থাকতে চাই না। এভাবে বলো না তে, তুমি আমার বোনের মতো, তোমাকে সাহায্য করা আমার দায়িত্ব। বেশ, তুমি থাকো, আমি সবকিছু রেডি করে আসছি।
সবকিছু রেডি করতে একটু সময় লাগবে। এখন তুমি আমার একমাত্র ভরসা, অপেক্ষায় থাকবো ভাইয়া। সুগা আর কোনো উত্তর না দিয়ে চলে যায়। বেশ অনেকক্ষণ পর সুগা এসে তেকে নিয়ে যায়। সুগা ড্রাইভ করছে, তে জানে না সুগা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবু চুপচাপ যাচ্ছে, কারণ এখন সুগাই তার একমাত্র ভরসা। দেখতে দেখতে গাড়ি গিয়ে থামলো একটি বাংলোর সামনে। গাড়ি থামিয়ে সুগা গাড়ির দরজা খুলে দিয়ে তের দিকে তাকায় আর নরম গলায় বলে, তে, একটা রিকোয়েস্ট করবো। এভাবে বলছো কেন ভাইয়া, কি বলবে বলো না। আমি সচরাচর কাউকে রিকোয়েস্ট করি না, কিন্তু আজ করছি। তুমি আমাকে কথা দাও, তুমি কোনোদিন জিমিনকে আমার আসল পরিচয় জানাবে না। আসলে জিমিনের বাবাকে মাফিয়ারা মেরে ফেলেছিল, তারপর থেকে জিমিন মাফিয়াদের ঘৃণা করে। আমি একজন মাফিয়া জানলে জিমিন সহ্য করতে পারবে না, ও আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আজ আমার যে উপকার করলে আমি কোনোদিনই সেটা ভুলবো না ভাইয়া। চিন্তা করো না, আমি কখনো জিমিনকে তোমার ব্যাপারে বলবো না। ধন্যবাদ। যাই হোক, এখন ভিতরে যাও, হাতে সময় নেই। ভিতরে যাব? কিন্তু ভাইয়া, এটা কার বাড়ি? আমরা এখানে এসেছি কেন? আমি নিজের বাসায় যেতে চাই ভাইয়া। বোকার মতো কথা বলো না তে। জঙ্কুক যখন জানতে পারবে তুমি পালিয়েছিল, ও সবার প্রথম তোমার বাসাতেই খোঁজ করবে, তারপর স্টেশন আর এয়ারপোর্ট গুলোতে খুঁজবে। তুমি পালাতে পারবে না, তাই এখানে নিয়ে এসেছি। এটা আমার বাংলো, ও আমার বাংলাতে তোমাকে খুঁজতে আসবে না। তাই কিছুদিন এখানে থাকো, তারপর নামজনের সাথে যোগাযোগ করে দেশের বাইরে চলে যেও। এই দেশে থাকা তোমার পক্ষে সম্ভব না। জঙ্কুক তোমাকে পেতে পুরো এলাকায় আগুন জ্বালাতেও দ্বিতীয়বার ভাববে না। ভাইয়া, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। হয়েছে হয়েছে, এবার গাড়ি থেকে নামো আর ঘরের ভিতরে যাও। বেডরুমে একটা ফোন আছে, তাতে নামজনের নাম্বারটাও সেভ করা আছে। তুমি কল করে ওকে সবকিছু জানাও। যাও বোন। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি। আর একটা কথা, তুমি সাবধানে দেখো প্লিজ। আমি এর আগে পালানোর চেষ্টা করেছিলাম যখন, তখন একজনকে জীবন দিতে হয়েছে। এবার যদি জানতে পারে তুমি আমাকে সাহায্য করেছো, চিন্তা করো না। জঙ্কুককে তুমি যতটা খারাপ ভাবছো, ও ততটা খারাপ নয়। ও যাদের ভালোবাসে তাদের জীবন দিয়ে ভালোবাসে। যত যাই হয়ে যাক, জঙ্কুক আমার কোনো ক্ষতি করবে না। তুমি সাবধানে থেকো, আমি এখন যাই। সুগা শহর থেকে দূরে নিজের একটা বাংলোতে তেকে রেখে আসলো, কিন্তু ড্রয়িং রুম পর্যন্ত আসতেই তার চোখ কপালে উঠে গেল, কারণ সোফায় বেশ শান্ত হয়ে বসে আছে জঙ্কুক, হাতে একটা ছোট মাপের গান। জঙ্কুককে দেখে সুগা কিছুটা নার্ভাস হয়ে বলে, জঙ্কুক, তুই এখানে? বারে, ভাইয়ের বাসায় আসতে পারি না বুঝি? না তা নয়, কিন্তু তুই কোনোদিন আমার এই বাসায় আসিসনি তো, তাই আর কি। ঠিকই ধরেছিস, আমি আমার পরিবারের কারো বাসাতেই যাই না। তোর বাসাতেও আসতাম না, কিন্তু এই বাসায় জিমিন থাকে, তাই আসতে হলো। জিমিন? কি বলতে চাইছিস জঙ্কুক? সোজাসুজি বলি? তুইও সোজাসুজি উত্তর দে। তুই কোথায় সোগা? অভিনয় করিস না, লাভ নেই। আমার মাফিয়া ওয়ার্ল্ডের সবচাইতে বিশ্বস্ত পার্সন সোগা, যে আমার একটা বুকের পাঁজর। সেই একমাত্র ব্যক্তি যার উপর দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। সে পাশে না থাকলে আমার ঘুমই আসে না। সেও তার দায়িত্বটা ঠিকভাবেই পালন করে। আমার ম্যানশনের উপর দিয়ে কতগুলো পাখি উড়ে গেল, সে সেই হিসাবটাও রাখে। এখন হঠাৎ করে সে যদি বলে আমার জান পাখি কিভাবে আমার ম্যানশন থেকে উড়াও হয়ে গেল সে জানে না, তবে কি সেটা বিশ্বাসযোগ্য হবে? জঙ্কুক, তুই ভুল বুঝছিস। তাই বুঝি? তাহলে তুই বলে দে, আমার মেনশনের এতগুলো গার্ডসের চোখ ফাঁকি দেওয়ার কলিজা কার আছে? কার কাছে আমার বাসার সব সিসিটিভির ফুটেজের অ্যাক্সেস আছে? বল। চুপ করে আছিস কেন? বল, আমি শুনতে চাই। জঙ্কুক, তুই যেমনটা ভাবছিস ব্যাপারটা তা নয়। আমি কিছুই ভাবছি না। আচ্ছা থাক, তোকে কিছু বলতে হবে না, কিন্তু এরপর যা ঘটবে তার জন্য আমাকে দায়ী করিস না প্লিজ। থাকতে আমি আসি। চলে যাবি? থেকে কি করবো? ভাবির কাছে এসেছিলাম, উনি যখন আমার বাসায় চলে গিয়েছেন তখন আমি এখানে থেকে কি করবো বল? ভাবি মানে? জিমিন কোথায় জঙ্কুক? আমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনেছিস? তো আজ কেন বলবো বল? বললাম না আমার বাসায় গিয়েছে, তার মানে আমার বাসাতেই গিয়েছে, বুঝেছিস? কথাটা বলতেই সুগা জঙ্কুকের কলার টেনে ধরে বলে, খবরদার জঙ্কুক, জিমিনের সাথে কিচ্ছু করবি না। ভুল করলে আমি করেছি, জিমিনের কোনো দোষ নেই এখানে। তার মানে স্বীকার করছিস ভুল করেছিস? বাহ, বেশ ভালো। যাই হোক শোন, আমি আমার প্রিয় মানুষের কোনো ক্ষতি করি না, জানিস তো। তবে সুগা আমার প্রিয় মানুষ হলেও জিমিন আমার প্রিয় মানুষ কিনা সেটার কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। জঙ্কুক, জাস্ট 1 ঘন্টা সময় দিলাম সুগা,
আমাকে রাখতে বাধ্য করিস না। এই 1 ঘন্টার মধ্যে আমি তেকে আমার সামনে দেখতে চাই, তা না হলে জিমিনকে জীবিত দেখার স্বপ্ন ভুলে যা। আর একটা কথা, এই 1 ঘন্টা জিমিনের সাথে কি কি হবে বুঝতেই পারছিস, তাই যত তাড়াতাড়ি তেকে নিয়ে আসবি জিমিন তত তাড়াতাড়ি মুক্তি পাবে। সময় যত বাড়বে ওর উপর টর্চারটা ততই বাড়বে। কোনোভাবে যদি 1 ঘন্টা পার হয়ে যায় টর্চারের পরিমাণ এতই বাড়বে যে সোজা উপরে চলে যাবে, বুঝেছিস? জঙ্কুক, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। তে এতক্ষণে নামজনকে খবর দিয়ে দিয়েছে, আমি কি করে ওকে নিয়ে আসবো, তাও 1 ঘন্টার মধ্যে? কে কোথায় গিয়েছে, কার কাছে গিয়েছে, কিভাবে গিয়েছে, আর তুই কিভাবে ফিরিয়ে আনবি সেসব কোনোটাই আমার দেখার বিষয় নয়। আমার কথা নজর হয় না। 1 ঘন্টা মানে 1 ঘন্টায়, 1 মিনিটও যেন এদিক সেদিক না হয়। বলে জঙ্কুক হন হন করে চলে যায়। সুগা ধপ করে বসে পড়ে, কারণ সে জানে জঙ্কুকের কথা নজর হয় না। এখন সে বাংলোতে যাওয়ার আগে নামজুন সেখানে চলে আসবে, আর নামজুনের হাত থেকে তেকে নিয়ে আসা 1 ঘন্টার ভিতরে কিছুতেই সম্ভব নয়। অন্যদিকে তে বাসায় ঢুকেই জিনকে কল দেয়। হ্যালো, কে বলছেন? মিমি, আমি তে। তে, তুই কোথায়? এতদিন কোথায় ছিলি? জানিস তোর চিন্তায় আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। আমি সব বলবো, আগে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। কোথায় আছিস তুই বল একবার। এইভাবে বলা যাবে না, তুমি ভাইয়াকে ফোন দাও। একটু ধর, আমি এক্ষুনি দিচ্ছি। নামজুন, নামজুন, কোথায় তুমি? এক্ষুনি এসো, তে ফোন করেছে। তে কথা শুনে নামজুন হন্তদন্ত হয়ে এসে ফোন ধরে। তে, কোথায় তুই? কোথায় ছিলি এতদিন তুই? নামজুনের গলা শুনে তে কেঁদে ফেলে। কি হয়েছে সোনা, তুই এভাবে কাঁদছিস কেন? ভাইয়া, আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না, তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার কথা শুনিনি জন্যই আজ এমন হয়েছে। এসব কথা এখন থাক, তুই বল তুই কোথায় আছিস? ভাইয়া, জঙ্কুক। জঙ্কুক? জঙ্কুককে তুই কি করেছিলিস? সব বলবো, তুমি আগে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুই কোথায় আছিস বল। তুই সুগার ঠিকানা দেয়। এটা তো সুগার বাংলো, তার মানে জঙ্কুক তোকে ওখানে আটকে রেখেছে। আচ্ছা যাই হোক, চিন্তা করিস না, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ভাইয়া, মিমিকে একটু দাও। হ্যাঁ তে, বল। মিমি, আই মিস ইউ। এভাবে কেন বলছিস? আমরা এক্ষুনি তোকে নিতে আসবো, চিন্তা করিস না শোনা। কথা শেষ করেই নামজুন বের হয়ে যায়, জিনও তার সাথে সাথেই আসছে। তাই নামজুন বলে, জিন, তোমার যেতে হবে না, তুমি বাসায় থাকো, আমি দেখে নিয়ে এক্ষুনি চলে আসবো। তা কি করে হয়, আমিও যাব। না, তোমাকে যেতে হবে না। কেন যাব না? আসলে জঙ্কুক খুব ডেঞ্জারাস ছেলে, যা ইচ্ছা তাই করতে পারে। জঙ্কুক, যার সাথে তোমার বিজনেসের ঝামেলা চলছিল? জিন, তোমাকে কি করে যে বোঝাবো, আসলে জঙ্কুক সাধারণ কেউ না, ও একজন মাফিয়া লিডার। একজন মাফিয়ার সাথে তোমার কিসের শত্রুতা? এখন আমি এসে বোঝাতে পারবো না, পরে এসে বুঝিয়ে বলবো। জঙ্কুক থেকে তুলে নিয়ে গেছে, এখন থেকে ফিরিয়ে আনাটাই আমার সবচাইতে বড় দায়িত্ব। জঙ্কুক থেকে তার ফ্রেন্ডের বাংলোতে আটকে রেখেছে, তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না। না, আমি এখানে চুপচাপ বসে থাকতে পারবো না, আমিও যাব। নামজুন অনেক নিষেধ করার পরেও জিন মানলো না, সেও নামজুনের সাথে আসলো, কারণ জিন থেকে নিজের সন্তানের মতোই আদর করে। কিন্তু নামজুনের সাথে মাফিয়া টাইপের লোকজন থেকে জিন প্রচন্ড অবাক হয়। নামজুন, এরা কারা? ওরা সবাই তোমাকে বস বলছে কেন? নামজুন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, জিন, তোমার কাছে আর কিছু লুকানোর নেই। আমি আসলে আসলে কি নামজুন, তুমিও একজন মাফিয়া তাই বলতে চাইছো? নামজুন জবাব দিতে পারে না, সে মাথা নিচু করে নেয়। কি করে নামজুন, কি করে তুমি আমাদের সাথে এত বড় অভিনয় করতে পারলে? জিন, এখন প্লিজ চুপ করো, এখন এসব বলার সময় না, আগে থেকে উদ্ধার করে আনি, তারপর যা খুশি বলো। তোমার জন্যই তো আজকের এই অবস্থা, মাফিয়াদের সাথে ঝামেলা করেছো, তাই ওরা তেকে তুলে নিয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? প্লিজ এবার একটু চুপ করো। বেশ করলাম, কিন্তু তের কিছু হলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তুমি ভালো করেই জানো আমি কোনোদিন মা হতে পারবো না, এই আমাদের মেয়ে। এইসব 2 নম্বরই কাজ করার আগে আমার কথা নাই ভাবতে, তের কথা একটাবার ভাবতে পারতে। আমি সব জানি জিন, তেকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। জঙ্কুক তেকে কি করেছিল আমি তাই বুঝতে পারছি না। নামজনরা তেকে উদ্ধার করতে ছুটে চলে। অন্যদিকে সুগা কি করবে বুঝতে না পারে তেকে ফোন দেয়। তে ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোন তোলে, তারপর বলে, কি বলছেন? আমি সুগা। ও সুগা ভাইয়া, কিছু বলবে ভাইয়া? তে কিভাবে যে বলবো, কিন্তু না বলেও আমার কোনো উপায় নেই। আসলে জঙ্কুক সব জেনে গিয়েছে। উনি উনি তোমার কোনো ক্ষতি করেনি তো? আমি আমার কথা ভাবছি না তে, কিন্তু জিমিন
জিমিন, জিমিনের কি হয়েছে? জঙ্কুক জিমিনকে তুলে নিয়ে গিয়েছে আর বলেছে 1 ঘন্টার মধ্যে তোমাকে ওর হাতে তুলে না দিলে জিমিনকে মেরে ফেলবে, আর এই 1 ঘন্টা জিমিনের উপর টর্চার করবে। তুমি এসব কি বলছো ভাইয়া? যা বলছি সবই সত্যি। আমি আগেই জানতাম জঙ্কুকের চোখকে ফাঁকি দেওয়া এত সোজা না। আর আমি এটাও জানি আমি এখন জঙ্কুকের কথা মতো কাজ না করলে ও যা বলেছে তাই করবে। এখন তুমি বলো আমার কি করা উচিত? জিমিনের কোনো ক্ষতি হয়ে গেলে আমি বাঁচবো না তে। ভাইয়া, জিমিনকে আমিও ভালোবাসি। আমি জানি তে, কিন্তু তুমি নিশ্চয়ই নামজনকে সব বলেছ। ও তোমাকে নিতে আসছে তাই না? আমি আমি জিমিনকে এই অবস্থায় রেখে কোথাও যাব না ভাইয়া। তুমি এই সময় নিয়ে যাও। জিমিনকে বাঁচাতে আমি জঙ্কুকের কাছে আবার ফিরে যেতে রাজি আছি, কিন্তু আমি আসার আগেই নামজন চলে আসবে। তাহলে তাহলে এখন কি করবো আমরা? আমি জানি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু আমার হাত পা বাঁধাতে আমার কিছু করার নেই। এভাবে বলো না, এখন আমরা কি করতে পারি সেটাই বলো। জিমিনকে বাঁচাতে আমি সব করতে রাজি। আমি জানি আমি এখন না গেলে জঙ্কুক লিসার মতো জিমিনকেও। না না, জিমিনের কিচ্ছু হবে না। চিন্তা করো না ভাইয়া, তোমাকে আসতে হবে না, আমি নিজেই আসছি। নামজন ভাইয়া আসার আগেই আমি এখান থেকে বেরিয়ে যাব, তাহলে 1 ঘন্টার আগেই পৌঁছাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তুমি আমায় রাস্তাটা বলে দাও। আই এম সরি তে, আমি জানি তুমি জঙ্কুকের কাছে ফিরে গেলে ও তোমাকে কঠিন শাস্তি দেবে, কিন্তু আমার কিছুই করার নেই। এই দুনিয়ায় জিমিনের আপন বলতে আমি ছাড়া কেউ নেই। আমি যদি ওকে রক্ষা করতে না পারি আমি নিজেও বাঁচবো না। জিমিনকে তুমি যতটা ভালোবাসো আমি ততটাই ভালোবাসি ভাইয়া। ওকে বিপদে রেখে আমি পালাতে পারবো না ভাইয়া। তুমি আমাকে রাস্তা বলে দাও, আমি আসছি। সুগা থেকে রাস্তা বলে দেয়, তেও বেরিয়ে পড়ে অন্যদিকে জঙ্কুকের বাসায়। জিমিন আর জঙ্কুক পাশাপাশি বসে আছে। তখনই জিমিন বলে, কিছু কি হয়েছে ভাইয়া? কি হবে বলো তো? না মানে, সুগার মুখে শুনেছি তুমি সবসময় ব্যস্ত থাকো। আজ হঠাৎ আমাকে আনতে নিচে বাসায় গেলে, তাই ভাবছি জরুরি কিছু কিনা। তা না হলে সুগাকে বললেই তো আমাকে নিয়ে আসতো। ও, এই ব্যাপার? হ্যাঁ, জরুরি, খুব জরুরি একটা ব্যাপার। আসলে আজ রাতে আমার বিয়ে, আর আমার বিয়েতে আমার একমাত্র ছোট বোন থাকবে না, তা কি করে হয়? আমার পরিবার বলতে তুমি, সুগা আর যে হোক, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? আর তুমি ছাড়া তো সবকিছু অসম্পূর্ণ, তাই নিয়ে আসলাম আর কি। কি বলছো? তোমার বিয়ে? আগে বলবে না? হুট করেই সব হয়ে গেল, তাই বলার সুযোগ পাইনি। এত তাড়াতাড়ি বিয়ে? পাত্রী কে? কোথায় সে? পাত্রী তোমার খুব পরিচিত একজন, সুগা তাকে আনতে গিয়েছে। আমার পরিচিত? আসলেই দেখতে পারবে। উফ, তুমি আগে বললে না কেন? বিয়েতে আমি সাজবো না, একটা ভালো ড্রেসও তো আনিনি। তাতে কি, চলো 2 ভাই বোন মিলে শপিং করে আসি। তুমি তুমি আমার সাথে শপিং এ যাবে? কি করে সম্ভব? তুমি তো কারোর সাথে কথা বলারও সময় পাও না। আরে, বিয়ে কি প্রতিদিন করব? ব্রাইডের জন্য শপিং করতে হবে না? তা অবশ্য ঠিক। চলো চলো, আমি কিন্তু লাল ড্রেস কিনবো, ঠিক আছে? অবশ্যই কিনবে, তুমি আমার একমাত্র ছোট বোন, তোমার যা যা ইচ্ছা তুমি সব কিনবে। তুমি আমাকে এমন ভাবে আদর করো, না বললে কেউ বিশ্বাসই করবে না আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক আমি মানি না জিমিন। তুমি একমাত্র মেয়ে যে আমার চোখের সামনে বড় হয়েছো, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি, মিশতে পারি। এছাড়া কোনো মেয়ের সাথে আমি তেমন কথা বলি না, তুমি জানোই তো। তুমি আমার একমাত্র ছোট বোন, আর এটাই চিরন্তন সত্যি। এখন এসব কথা থাক, চলো, সময় নেই বেশি। জঙ্কুক জিমিনকে নিয়ে বেরিয়ে পড়ে প্রথমেই জুয়েলারি শপে যায়। জিমিন, তোমার যা যা পছন্দ সব নাও, সাথে ব্রাইডের জন্যও নিও, ঠিক আছে? কিন্তু ভাইয়া, আমার পছন্দ কি ব্রাইডের পছন্দ হবে? হ্যাঁ, হবে। বললাম না, সে তোমার খুব কাছের একজন, তোমার পছন্দই ওর পছন্দ। জিমিন বুঝতে পারে না তার কাছের কে এমন আছে যে জঙ্কুকের বউ হতে চলেছে, কিন্তু সে জঙ্কুকের কথা মতো জুয়েলারি কিনতে থাকে। এর মধ্যেই হঠাৎ জঙ্কুক জিমিনের সাইজের চেয়ে 1 সাইজ ছোট এক জোড়া বালা নিয়ে এসে জিমিনকে পরাতে শুরু করে। আহ আহ আহ, ভাইয়া কি করছো? আমার লাগছে তো, ছাড়ো। জঙ্কুক ছেড়ে দিয়ে বলে, বালাটা সুন্দর, তোমার সাইজেরটা দিতে বলো, আমি একটু আসছি। বলে জঙ্কুক শপিং মলের একপাশে চলে যায়। জঙ্কুক আসলে জিমিনের কথা রেকর্ড করতে এমন করেছিল, এখন সেই রেকর্ডটা সুগাকে পাঠিয়ে দিয়ে বলে, সময় কমে আসছে, জানানোর জন্য রেকর্ডটা দিলাম। সময় যত বাড়বে আর্তনাদ ততই বাড়বে, কথাটা মাথায় রাখিস সুগা। আহ আহ আহ, ভাইয়া কি করছো? আমার লাগছে তো, ছাড়ো। জিমিনের আর্তনাদ শুনে সুগার কলেজা শুকিয়ে যায়। সে তাড়াতাড়ি বলে, জঙ্কুক প্লিজ,
প্লিজ জিমিনকে মারিস না, আমি দেখে নিয়ে আসছি। জঙ্কুক কিছু না বলে ফোন কেটে দেয়। অন্যদিকে নামজুন সুগার বাংলোতে গিয়ে দেখে বাংলো খালি পড়ে আছে, কেউ নেই। নামজুনের গ্যাং পুরো বাড়ি তন্ন তন্ন খুঁজেও দেখে পায় না। বস, ম্যাডাম এখানে নেই। জঙ্কুক হয়তো আমাদের আসার ব্যাপারে জেনে গিয়েছে, তাই ম্যাডামকে সরিয়ে দিয়েছে। গার্ড কথাটা বলতেই জিন বলে ওঠে, তার মানে আমার তে? পুরো কথা শেষ করতে পারে না জিন, তার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। নামজুন তাড়াতাড়ি জিনকে ধরে আর বলে, কাই, তুই জিনকে হাসপাতালে নিয়ে যা, আমি জঙ্কুকের বাসায় যাচ্ছি। কিন্তু ভাইয়া, জিন ভাবি, দেরি হয়ে গেলে তেকে জীবিত পাবো না। জিন থেকে অনেক ভালোবাসে, তাই সহ্য করতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলেছে। তুই একে হসপিটালে নিয়ে যা, ঠিক হয়ে যাবে আশা করছি। আমি যাবো আর আসবো। আচ্ছা ভাইয়া, তুমি যাও, আমি ভাবিকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কাইজিনকে হাসপাতালে নিয়ে যায়। নামজুনও 1 মিনিটও দেরি না করে জঙ্কুকের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ততক্ষণে সুগাও তেকে নিয়ে জঙ্কুকের বাসায় যায়। সুগা আর তেকে আসতে দেখে জঙ্কুক উঠে দাঁড়ায় আর বলে, আরে আসুন আসুন ম্যাডাম, স্যার, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি, প্লিজ আসুন।